হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমাদের যে ফার্স্ট ক্লাস যেটা ছিল, ফার্স্ট ক্লাসে আমাদের ভাইরাস রিলেটেড অনেকগুলো কথাবার্তা বলছি। ভাইরাস কী কী নিয়ে গঠিত, ভাইরাসের স্ট্রাকচার, আমাদের ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য, জড় বৈশিষ্ট্য, অনেক কিছু নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি, তাই না? আজকের যে ক্লাস যেটা, সেটা আমাদের লাস্ট ক্লাসের পরের পার্টটা থেকে আমরা শুরু করব। আমাদের প্রথম যে পার্ট, সেটা আমাদের আকার আকৃতি রিলেটেড অনেকগুলো কথাবার্তা আছে, সেগুলো থেকে আমরা আজকের ক্লাসটা শুরু করব। ওকে, এখান থেকে একটু দেখো, আমি যদি তোমাদের বলি ভাইরাসের শ্রেণীবিন্যাসের ভিত্তি। ওকে, ভাইরাসকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। এগুলো কি তোমরা এখন বুঝতে পারবা? বেশি বেশি কি মনে হয় এগুলো বুঝতে পারবা? কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তোমরা বুঝতে শেখো আসলে আমাদের লাগে কি। তোমার যে জিনিস দরকার সেই জিনিস মনে না রেখে কিসের কিসের ওর উপর ভিত্তি করে তোমার হলো ক্লাসিফিকেশন করা হয় বা শ্রেণীবিন্যাস করা হয়, কোনো দরকার আছে? কোনো দরকার নাই। সেজন্য যতটুকু বলি সেটুকু পড়ো, তাহলে তোমার অন্তত কভার হয়ে যাবে। দেখো তো, আকৃতি অনুযায়ী, খেয়াল করছো, আকৃতি অনুযায়ী অনেকগুলো নাম দেওয়া আছে। দেখো তো, আকৃতি অনুযায়ী তোমার হলো, দেখো আকৃতি, দণ্ডাকার, এটার ইংলিশ টার্মগুলো সহ পড়বা। দণ্ডাকার বা রড শেপড। দণ্ডাকার যে ভাইরাসগুলো যেগুলো, সেগুলোকে মনে রাখা হয় কি দিয়ে জানো? এটিএম দিয়ে। কি দিয়ে মনে রাখা হয় বলো? এটিএম। এটিএম। তাহলে তোমরা একটু সুন্দর করে একটু নোট করে নাও আলাদা করে। এটিএম, আমি আলাদা একটা পেজ নিয়ে নিই। দেখো এটিএম, এটা কোন শেপ বলো তো? রড শেপ বা দণ্ডাকৃতির। তাহলে দেখো এটিএম, এতে কি বলো? আলফা মোজাইক ভাইরাস। আলফা মোজাইক ভাইরাস। টিতে কি বলো? টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাস। আর এমতে কি বলো? মাম্পস ভাইরাস। ওকে, মাম্পস। তাহলে একটু যাই দেখে আসো তো তুমি ব্যাপারগুলো কি মিলছে কিনা। তাহলে দেখো, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, তাহলে একটা মাম্পস ভাইরাস, আর এটা কি বলো? আলফা মোজাইক ভাইরাস, আর এটা হলো টোবাকো মোজাইক ভাইরাস। তাহলে আই থিঙ্ক ব্যাপারটা তো তোমাদের মনে থাকবে, তাই না? তাহলে একটু দেখো, গোলাকার। গোলাকার ইংলিশ নামটা কি বলো? স্ফেরিক্যাল, তাই না? তাহলে আমরা একটু সুন্দর করে এটা মনে রাখবো কি দিয়ে? দেখো, আমরা একটু নোটে চলে যাই। তাহলে আমি যদি বলি গোলাকার, গোলাকারটা মনে রাখতে হবে আমাদের। এটাই মনে রাখি কি আমরা জানো? এটা মনে রাখি আমি হলো পিএইচডিটি দিয়ে। পিএইচডিটি, পিতে কি বলো? দেখো, তোমরা একটু দেখেই আসো, তোমাদের ওইখানে একটু মিলাই দেই। তাহলে একটু সুন্দর করে লেখো পিএইচডিটি। দেখো পিতে কি? পিতে হলো তোমার পোলিও। পিতে কি বলো? পোলিও। টিতে কি বলো? টিআইভি। টিতে হলো টিআইভি। এইচতে কি বলো? এইচআইভি। আর ডিতে কি বলো? ডেঙ্গু। ঠিক আছে, তাহলে একটু সুন্দর করে এখানে লিখে নাও। পিতে কি বলো? পিতে হলো পোলিও। ডিতে কি? এইচতে কি বলো? এইচআইভি। ডিতে কি? ডিতে ডেঙ্গু। আর টিতে কি বলো? টিআইভি। সবচেয়ে বড় ঝামেলাটা যেটা হবে, যে টিতে কিন্তু টিআইভি, টিএমভি না। তাহলে একটু মনে রাখতে হবে, আমি যদি তোমাকে বলি যে এটা কিন্তু যখন তুমি ডিকোড করবা, তখন যেন টিএমভি না, এটা একটু সুন্দর করে লিখে নাও। সবচেয়ে বড় ঝামেলাটা হবে এখানে। তুমি সবই জানো, তোমাকে বলবে যে ভাইয়া গোলাকার ভাইরাস কি আছে, তুমি জানো ভাইয়া এটা ভাইরাস তো আমাকে মনে রাখতে বলছিল পিএইচডিটি দিয়ে, পিতে পোলিও, এইচতে এইচআইভি, ডিতে ডেঙ্গু, টিতে টিএমভি না টিআইভি, আর বলতে পারি না। লাভ কি হয়েছে, তাই না? তাহলে তোমাকে অন্তত এইটুকু ইনশিওর করতে হবে যে টিতে হলো এখানে টিআইভি, টিএমভি না। ওকে, আর ওই যে এটিএম, এটিএমের টিতে কি? ওটা কিন্তু টিআইভি না, ওটা কিন্তু টিএমভি। ইয়েস, আই থিঙ্ক এই ব্যাপারটা অন্তত তোমাদের মনে থাকবে। দেখো, ঘনক্ষেত্রাকার, ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার। একটা জিনিস মনে পড়ে, একবার প্রথম পেজে তোমাদের একটা চিত্র পড়াইছিলাম, দেখাইছিলাম, মনে পড়ে? এরকম একটা তোমার ঘনক্ষেত্রাকারের মতো একটা তোমার একটা ইয়া ছিল, দেখাই, আমি তোমাকে দেখাই, একটু খেয়াল করো। আচ্ছা, ওকে, দেখো সুন্দর করে এখানে তোমার অনেক ব্যাপার একটু বলা আছে, দেখতেছো? তোমাদের একবার একটু উপরে যেতে হবে আমাদের। দেখো তো, দেখো তো এইখানে এই যে পাউরুটির মতো একটা তোমার হলো, দেখতেছো? ভ্যাকসিনিয়া ভাইরাস, এটা কি কিসের মতো দেখো তো? পাউরুটির মতো, তাই না? পাইছো? তো কিছু না কিছু তো কাজে লাগতেছে, তাই না? দেখো, যে তোমার টি, এই যে টি টু ভাইরাসটা ব্যাংকের চাকরিতে, খেয়াল করো। এই যে টিআইভি, এটা বর্তুলাকার, কিন্তু আমরা একটু আগে কি বললাম বলো তো? গোলাকার পড়ছে, তাই না? গোলাকার আর বর্তুলাকার অনেকটা কাছাকাছি। টিএমভি দণ্ডাকার, পাইছো? একটু খেয়াল করো তো, দণ্ডাকার। তাহলে তুমি যদি এখান থেকে একটু চিত্রটা দেখে গিয়ে থাকো, তাহলে তোমার কি আর কনফিউশন হওয়ার কথা যেটা হলো কেমন দেখছে? আই থিঙ্ক কনফিউশন হওয়ার কথা না, তাই না? পাশাপাশি নেমোনিক তো দিছি, পাশাপাশি মনে থাকবে আশা করা যায় তোমাদের। তোমরা অনেক ব্রিলিয়ান্ট, আই থিঙ্ক অন্তত তোমরা এগুলো ভালোভাবে মনে রাখতে পারবে। দেখো তো ইনফ্লুয়েঞ্জা কেমন হবে? ডিম্বাকার, তাই না? দেখো তো ওনাকে ডিম্বাকারের মতো। এইচআইভি কেমন? গোলাকার, তাই না? এইচআইভি কেমন? গোলাকার, আই থিঙ্ক এটা মনে থাকবে।
ইবোলা ভাইরাসটা কেমন দেখো তো, এই যে এরকম অনেকটা কেমন জানি একটু দেখতে ইবোলাকার। আর অ্যাডিনো ভাইরাসটা এরকম, করোনা ভাইরাসটা এরকম, তো একটু খালি জাস্ট চেহারাটা চিনে রাখো, বাকিটা আমরা দেখতেছি পরে। সামনে চলে আসো, এখান থেকে আর কিছু আমাদের প্রয়োজন নাই, উপরে চলে আসি আমরা। দেখো ঘনক্ষেত্রের উদাহরণ কি বলো? ঘনক্ষেত্রের উদাহরণ হলো তোমার হারপিস, আর এটা কি হলো ভ্যাকসিনিয়া। ওকে, ইংলিশ টার্মটা কি বলো? কিউবিক এবং পলিগনাল। এটা আমরা মনে রাখতাম কিভাবে জানো? আমরা একটু দেখো, আমি একটু মিশাই দিই। দেখো ঘনক্ষেত্রটা আমরা মনে রাখতাম কি হবে? পাউরুটির মতো, বুঝছো? ঘনক্ষেত্রাকার যেটা, ওটা আরেকটা নাম হলো পাউরুটি, পাউরুটির মতো বা ঘনক্ষেত্রাকার। ওকে, ঘনক্ষেত্রাকার। আমি এটা মনে রাখতাম কিভাবে জানো? হাবা গোবা টাইপের যে ছেলেগুলো আছে না, সারাদিন পাউরুটি খায়, বুঝছো? হাবা গোবা। দেখো তাহলে কি হা। তাহলে দেখো তো, হাতে কি হারপিস, হাতে কি ভ্যাকসিনিয়া। ওকে, লিখে নাও, হাতে হলো হারপিস বা হারপিস, আর হাতে কি বলো? ভ্যাকসিনিয়া। ওকে, আই থিঙ্ক এবার মতো মনে রাখতে পারবা। আমি যখন জিজ্ঞাসা করি যে পাউরুটির মতো দেখতে কোনটা, তাহলে কি বলবা? হারপিস ও ভ্যাকসিনিয়া। ওকে, পরটাতে চলে আসো, আমরা একটু দেখি সামনে। দেখো ব্যাঙ্গাচি আকৃতির, তোমার মনে পড়ে একটু আগে দেখে আসলাম T2, T4, T6। দেখো ব্যাঙ্গাচি আকৃতির ইংলিশ নামটা কি? ট্যাডপোল। হ্যাঁ, ইংলিশ নামটা কি বলো? ট্যাডপোল। T2, T4, T6। ওকে, এখন আমরা দেখবো সিলিন্ড্রিকাল বা সূত্রাকার। দেখো যখন তোমরা মেডিকেলে আসবা, বুঝছো, আমাদের যখন 5th ইয়ারের ক্লাস হয়, সপ্তাহে একদিন করে না আমাদের হলো একটা মানে সেমিনার টাইপের জিনিসে অ্যাটেন্ড করতে হয়। কোথায় অ্যাটেন্ড করতে হয়? সেমিনার, বুঝছো? এটাতেই মনে রাখতে পারো, সেমিনার। বানানটা দেখো, সেমিনার। তাহলে দেখো এসে হলো তোমার সিলিন্ড্রিকাল, এসে কি বলো? সিলিন্ড্রিকাল। আর ইতে কি জানো? ইতে হলো তোমার ইবোলা। ইতে হলো ইবোলা। আর এমতে কি বলো? মোটরের স্ট্রিক ভাইরাস। আই থিঙ্ক এই ব্যাপারটা অন্তত তোমাদের মনে থাকবে। ওকে, পরটা দেখো ডিম্বাকারটা দেখো। ডিম্বাকারটা মনে রাখবে কি দিয়ে জানো? আচ্ছা, তোমরা ক্রিকেট খেলা দেখো? ক্রিকেট খেলা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবা যে ইংল্যান্ডে না একটা ওভাল টাইপের একটা তোমার স্টেডিয়াম আছে, ওটা দেখে একটু টেরাবাগা টাইপের, একটু তোমার যেরকম গোল থাকে না, গোল না, হ্যাঁ, তোমার ইংল্যান্ডে তোমার একটা সুন্দর মানে স্টেডিয়াম। ওটা মনে রাখবা, ইংল্যান্ডে তোমার একটা স্টেডিয়াম আছে। ইংল্যান্ডে একটা স্টেডিয়াম আছে যেটা অনেকটা দেখতে ওভাল শেপের। কেমন? ওভাল শেপের। ওকে, ডিম্বাকৃতির। উভয় মনে রাখবা যে ডিম্বাকৃতির বা ওভাল শেপড, সেটার উদাহরণ কি বলো? ইংল্যান্ডে কি বলো? ইনফ্লুয়েঞ্জা। তাহলে একটু সুন্দর কথা তোমরা একটু নোটে লিখে নাও যে আমরা যেটা বললাম যে আমাদের সিলিন্ড্রিক্যাল যেটা, সেটা মনে রাখতে বলছে কি দিয়ে? সেমিনার দিয়ে, তাই না? সেমিনার তো মনে রাখবা, এস দ্য সিলিন্ড্রিকাল। সিলিন্ড্রিকাল। আর ইতে কি বলো? ইতে হলো ইবোলা। ইতে কি? ইবোলা। আর এমতে হলো তোমার মোটোরেস্টিক ভাইরাস। এমতে কি বলো? মোটোরেস্টিক ভাইরাস। আর যদি বলি যে তোমার ডিম্বাকৃতি যেটা, ডিম্বাকৃতিটা মনে রাখবা কি দিয়ে বলো? ডিম্বাকৃতির মনে রাখার উপায় কি বললাম? ইংল্যান্ড দিয়ে বললাম, তাই না? ইংল্যান্ড দিয়ে বললাম যে আমরা খেলা দেখি যে ইংল্যান্ড। ওহায় মনে রাখবা, ইংল্যান্ডে কি আছে বলো? একটা ওভাল শেপের, হ্যাঁ, ইংল্যান্ডে ওভাল শেপের, হ্যাঁ, ডিম্বাকৃতির একটা সুন্দর একটা স্টেডিয়াম আছে। ওহায় মনে রাখবা, ইংল্যান্ড হলো ইনফ্লুয়েঞ্জা। আমি যদি তোমাকে এখন জিজ্ঞাসা করি যে ভাইয়া পুরোটা আমি যদি আমরা একটু রিপিট করি, একটু খেয়াল করো যে পুরোটা যদি একটু দেখার চেষ্টা করি, দণ্ডাকৃতি মনে রাখবা কি দিয়ে বলো? ATM দিয়ে, আলফা মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস এবং মামস ভাইরাস। এইটিতে কিন্তু TMV, টোবাকো মোজাইক ভাইরাস, TIV না। ওকে, তারপর একটু দেখো যে আমি যদি বলি যে গোলাকার যেটা, গোলাকারটা কি দিয়ে মনে রাখতে বললাম বলো? PHDD দিয়ে মনে রাখতে বললাম। পোলিও, HIV, ডেঙ্গু এবং TIV। হ্যাঁ, এটা মনে রাখবা। ওকে, আমি যদি বলি এটা কিন্তু তোমার যে গোলাকারে যেটা, সেটা কিন্তু তোমার TIV, সেটা কিন্তু TMV না। ঘনক্ষেত্রাকার বা কিউবিকাল যেটা, সেটা কিন্তু বললাম যে হাভাগোবা টাইপের পোলাপানটা শুধুমাত্র পাউডি খায়, তাহলে মনে রাখবে হারপিস ভ্যাকসিনিয়া। পরে দেখো ব্যাঙ্গাচি আকৃতির, ব্যাঙ্গাচি দেখো ট্যাডপোল, নামের ভিতরে কিন্তু আসলে দেওয়া আছে। টি থেকে T2, T4, T6। আর জিনিস খেয়াল করো, সিলিন্ড্রিকাল যে বললাম না, মেডিকেলে যখন আসবা 5th ইয়ারে না, আমাদের প্রতি সপ্তাহে একটা করে সেমিনার অ্যাটেন্ড করতে হয়। সেমিনার বা মনে রাখবা, এস দ্য সিলিন্ড্রিকাল, ইতে ইবোলা, এমতে মোটোরেস্টিক ভাইরাস। আর ডিম্বাকার যেটা, ওই যে বললাম আমাদের ইংল্যান্ডে একটা তোমার ডিম্বকের মতো ওভাল শেপের একটা স্টেডিয়াম আছে। হ্যাঁ, তাহলে মনে রাখবা ইংল্যান্ড ইনফ্লুয়েঞ্জা। দেখতে কেমন? ওভাল শেপের। ওকে ওকে, চলে আসো এখন আমরা পরেরটা দেখি। ডিএনএ ভাইরাস
এখানে আমাদের নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী আমরা দুই ভাগে ভাগ করতে পারি, তাই না? দুই ভাগে কি ভাগে ভাগ করতে পারি বলো? তাহলে বলবা দুই ভাগে ভাগ করতে পারি বলতে অ্যাকচুয়ালি আমাদের মিন করতেছে একটা, তোমার আমি কিন্তু শুরুতেই বলছিলাম তাই না, যে আমাদের নিউক্লিক অ্যাসিড, আমাদের ভাইরাস কিন্তু মানে আমাদের দুইটা জিনিস থাকে, একটা থাকে আমাদের প্রোটিন আর একটা থাকে আমাদের নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড যেটা, সেটা হতে পারে ডিএনএ অথবা আরএনএ। একসাথে কি দুইটা থাকা সম্ভব? কোনোভাবে কিন্তু একসাথে দুইটা থাকা সম্ভব না। হয় ডিএনএ থাকবে, না হয় আরএনএ থাকবে। যদি ডিএনএ থাকে তাহলে বলবো ডিএনএ ভাইরাস, যদি থাকে আরএনএ তাহলে বলবো আরএনএ ভাইরাস। ওকে, তাহলে এখন দেখো ওই কথাটাই বলছে। আমি যদি এখন জিজ্ঞাসা করি যে দেখো ভাইরাস কয় প্রকার, দুই প্রকার, একটা ডিএনএ ভাইরাস আর এটা কি বলো, আর একটা হলো তোমার আরএনএ ভাইরাস। এখন এই যে দেখতেছো না অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলো আমাদের মনে রাখাটা অনেক টাফ হয়ে যায়, তাই না? এখন সাধারণত হয় কি, আমাদের কোশ্চেনটা যেভাবে করে যে ডিএনএ ভাইরাস 9 কোনটি বা আরএনএ ভাইরাস 9 কোনটি, এইভাবে কোশ্চেনটা করে। আমাদের জন্য যেটা বেটার হয়, যদি আমি ডিএনএ ভাইরাসের নামগুলো মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য কম্পারেটিভলি ইজি, যে একটা মনে রাখলে আমরা আরেকটা এক্সক্লুড করতে পারবো, তাই না? তাহলে চলো আমরা একটু ডিএনএ ভাইরাসের যে নামগুলো যেগুলো আছে সেগুলো একটু শিখে ফেলি। এখন দেখো আমরা যদি ডিএনএ ভাইরাসটা একটু মনে রাখতে চাই, ডিএনএ ভাইরাস, ওকে, ডিএনএ ভাইরাস মনে রাখার উপায় কি জানো? টিপুর ভাই টিটু, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। চলো আমরা একটু বই থেকে দেখে আসি, তাহলে আমাদের জন্য উদাহরণগুলো মেনটেন করাটা একটু আমাদের জন্য ইজি হবে। ওকে, তাহলে দেখো আমাদের উদাহরণগুলো একটু দেখি, যে টি2 ভাইরাস, দেখো যে তোমার টি2 ভাইরাস, টি2 ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস, ভ্যারিওলা ভাইরাস, তারপর দেখো যে টিআইভি ভাইরাস, অ্যাডিনো হার্পিস ভাইরাস, তারপর মোটামুটি এই ভাইরাসগুলো যেগুলো, সেগুলো হলো আমাদের ডিএনএ ভাইরাসের উদাহরণ, তাই না? তাহলে আমরা একটু আগে পেজে চলে যাই, একটু খেয়াল করো। টিপুর ভাই টিটু, টিপু মানে কি জানো? আমি একটু পেনের কালারটা চেঞ্জ করে নিই, তাহলে আমাদের হয়তো একটু ভালো লাগবে দেখতে। তাহলে দেখো টিপুর ভাই টিটু, তাহলে কি হবে? টিআইভি। ভাইতে কি বলো? হুম, ভাইতে হলো তোমার ভ্যাকসিনিয়া, বা ভ্যারিওলা, যে কোনো একটা মনে রাখতে পারো। ওকে, ভ্যারিওলা। টিটু, টিটুতে কি বলো? টি2। হুম, তারপর দেখো ভ্যানিলা, ভ্যানিলা মানে তোমার ভ্যাকসিনিয়া, ভ্যাকসিনিয়া। হুম, ভ্যাকসিনিয়া। হতেটা আমরা হলো মনে রাখি কেমন জানো? আচ্ছা, হতেতে আমাদের খুব একটা দরকার নাই, আমরা যে এলো যেটা, সেটাতে আমরা মনে রাখতে পারি অ্যাডিনো হার্পিস, অ্যাডিনো হার্পিস, অ্যাডিনো হার্পিস। তাহলে আমি যদি একটু জিজ্ঞাসা করি যে তোমার টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, এটা আসলে পুরোটা দিয়ে কি মিন করে? তাহলে দেখো জাস্ট সহজ কথা মনে রাখবা, টিপুতে টিআইভি, তারপর ভাইতে হলো তোমার ভ্যাকসিনিয়া বা ভ্যারিওলা, যেটা মনে রাখো সমস্যা নেই। টিটুতে মনে রাখবা টি2, আর ভ্যানিলাতে যদি তুমি ওটা আগেরটা যদি ভ্যাকসিনে মনে রাখো তাহলে এটা কি হবে? এটা ভ্যারিওলা। আর যদি এখন এটাকে যদি ভ্যাকসিন দিতে চাও তাহলে আগেরটা হবে ভ্যারিওলা। তাহলে দেখো যে এলোতে কি অ্যাডিনো হার্পিস। তাহলে একটু আমরা বইয়ে চলে যাই, তাহলে দেখো তোমার উদাহরণগুলো একটু তুমি মিলে কিনা দেখো। তাহলে আমি যেটা বললাম যে তোমার যে টি2 ভাইরাস, যে আমাদের টি2 ভাইরাস, টি2 ভাইরাস একটু খেয়াল রাখবা। টি2 ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস, ভ্যারিওলা ভাইরাস, টিআইভি ভাইরাস এবং অ্যাডিনো হার্পিস ভাইরাস। শেষ। আই থিঙ্ক ব্যাপারটা অন্তত শর্টকাটটা তোমরা অন্তত মনে রাখতে পারবা বা মনে থাকবে তোমাদের, আশা করা যায়। যে দেখো যে টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, তাহলে এইটা দিয়ে যদি আমি ডিএনএ ভাইরাসগুলোর নামগুলো মানে ক্লিয়ার করে ফেলতে পারি, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যায় আরএনএ ভাইরাসগুলো মনে রাখা, তাই না? তাহলে দেখো ডিএনএ ভাইরাস যেগুলো না, সেগুলো হলো আমাদের আরএনএ ভাইরাস হবে। তাহলে আরএনএ ভাইরাসগুলো কি বলো? জাস্ট একবার একটু রিডিং দিতে পারো, টিএমভি। এটার সাথে আমাদের একটু কনফিউশন হয়, বুঝছো? আমরা তো পড়ি টিপুর ভাই টিটু, তাই না? এই যে টিতে কিন্তু আমাদের টিআইভি, এখানে কিন্তু আমাদের টিএমভি আছে, টিএমভিটা কিন্তু আমাদের একটা আরএনএ ভাইরাস। ওকে, তাহলে এটা মনে রাখতে হবে। তারপর দেখো যে ভ্যানিলা হতে, এখন হতেতে কিন্তু আসলে আমাদের কিছু ছিল না, হ্যাঁ, এখন ওই হতেতে আবার হলো এইচআইভি বানাই দিও না, তাহলে কিন্তু আবার অনেক উল্টাপাল্টা হয়ে যাবে। তাহলে একটু মনে রাখো যে এইচআইভি, ডেঙ্গু, পোলিও, মাম্পস, এগুলো একটা রিডিং দিয়ে রাখবা, যেন অন্তত তুমি বুঝতে পারো যে ভাইয়া এগুলো কিন্তু আমাদের আরএনএ ভাইরাসের উদাহরণ। তাহলে অন্তত তুমি পারো আর না পারো, অন্তত ডিএনএ ভাইরাসের যে উদাহরণগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো একটু ভালোভাবে কভার করবা, যেন অন্তত তোমার কোনোভাবেই ভুল না হয়। কারণ তুমি যদি ডিএনএ ভাইরাসগুলো ভুল করে ফেলো তাহলে তুমি সেটাকে আরএনএ ভাইরাস বানাই দিবা, এখন দেখবা যে তোমার একটাও ভালোভাবে হচ্ছে না, তখন দেখবে তুমি কিন্তু একটা উলট পালট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, তাই না? তাহলে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, বাকিগুলো যেগুলো থাকে সেগুলো হলো আমাদের আরএনএ ভাইরাস। এখন এই ডিএনএ ভাইরাসের মধ্যে প্যারোভিরিডাই গোত্রের, প্যারোভিরিডাই গোত্রের 5X174 এবং M13 কোলিফাজ, এটা আমাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ,
সাধারণত আমরা কি জানি বলতো, আমাদের ডিএনএগুলো হয় দ্বিসূত্রক, তাই না? আমাদের ডিএনএগুলো হয় কি দ্বিসূত্রক। এখন কিছু ব্যতিক্রম থাকে, যেমন দেখো আমাদের যে প্যারোভিরিডাই গোত্রের 5X174 এবং M13 কোলিফাজ, এদের যে ডিএনএ যেটা সেটা দ্বিসূত্রক না হয়ে হয়েছে কি এক সূত্রক। তাহলে এই ব্যাপারটা তো মনে রাখতে হবে। আমাদের কোশ্চেনটা এভাবেই করে যে কোন ভাইরাসের ডিএনএটা এক সূত্রক, তাহলে মনে রাখতে হবে M13 কোলিফাজ বা 5X174 অথবা আমাদের প্যারোভিরিডাই গোত্রের। ওকে, আরেকটা ব্যাপার একটু দেখো যে আমাদের রিও ভিরিডাই গোত্রের রিও ভাইরাস, ধানের বামন রোগের ভাইরাস, এগুলো আরএনএগুলো সাধারণত দ্বিসূত্রক। তাহলে আমরা কি জানি বলো তো? আমরা জানি যে আরএনএ সাধারণত এক সূত্রক হয়। এখন তোমার যদি আরএনএটা এক সূত্রক না হয়ে যদি দ্বিসূত্রক হয়, তো সেটা একটা ব্যতিক্রম না? তাহলে অন্তত মনে রাখবা, দেখো আরতে আরএনএ, আরতে রিও ভিরিডাই, এটা হলো আমাদের একটু ব্যতিক্রম। তাহলে একটা জিনিস মনে রাখো যে আরতে আরএনএ, আরতে রিও ভিরিডাই, এই রিও ভিরিডাইয়ের আরএনএ এক সূত্রক না হয়ে দ্বিসূত্রক হয়েছে। এবং ডিএনএর ক্ষেত্রে যদি বলি যে ডিএনএ সাধারণত দ্বিসূত্রক হয়, সেই দ্বিসূত্রক না হয়ে এক সূত্রক হয়েছে কোথায়? তাহলে বললাম প্যারোভিরিডাই। ওকে, তো আই থিঙ্ক এই অন্তত ব্যাপারটা তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এটা আমরা চলো উপরের দিকে চলে যাই। দেখো যে বহিস্থ আবরণ অনুসারে যে আমাদের ভাইরাসগুলো যেগুলো, সেগুলো কিন্তু আমাদের দুই প্রকার, তাই না? বহিস্থ আবরণ অনুসারে কয় প্রকার বলো? দুই প্রকার। একটা খেয়াল করো, আমাদের বহিস্থ আবরণ অনুসারে কয় প্রকার? তাহলে বলবা দুই প্রকার। দুই প্রকার কি কি? একটা জিনিস দেখো, একটা তোমার বহিস্থ আবরণী ভাইরাস, আর এটা কি বলো? যে তোমার বহিস্থ আবরণী নাই এরকম ভাইরাস। বহিস্থ আবরণী নাই এরকম ভাইরাসগুলোকে আমরা কি বলি বলতো? নেকেড ভাইরাস বা নগ্ন ভাইরাস, তাই না? তাহলে একটা জিনিস একটু মনে রাখো, নেকেড ভাইরাস অ্যাকচুয়ালি এটা হলো NAKED। ওকে, NAKED, নেকেড ভাইরাস বা নগ্ন ভাইরাস। ওকে, তাহলে যাদের ইনভেলাপ আছে তাদের বলবা যে বহিস্থ আবরণী ভাইরাস, যাদের নাই তাদের বলবো নগ্ন ভাইরাস বা বহিস্থ আবরণী বিহীন ভাইরাস। ওকে, বহিস্থ আবরণী ভাইরাস মনে রাখার উপায়গুলো কিন্তু আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছি, তাই না? তাহলে একটা জিনিস তোমরা হয়তো জানো, বহিস্থ আবরণী ভাইরাস মনে রাখার উপায় হলো HIV দিয়েই মনে রাখি, তাই না? HIV দিয়েই মনে রাখি। HIV নিজে একটা, ইনফ্লুয়েঞ্জা একটা, এইচতে হারপিস একটা, আর আমাদের করোনা ভাইরাস যেটা ছিল সেটা কিন্তু আরেকটা, তাই না? তাহলে ব্যাপারগুলো একটু মনে রাখতে হবে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হারপিস ভাইরাস, HIV ভাইরাস, এগুলো কিন্তু আমাদের বহিস্থ আবরণী ভাইরাস। এই ভাইরাসগুলো বাদে যারা আছে তারা কিন্তু আমাদের বহিস্থ আবরণী বিহীন ভাইরাস। দেখো এগুলো মনে রাখার আমাদের দরকার নাই, জাস্ট আমরা মনে রাখবো বহিস্থ আবরণী ভাইরাস কি কি আছে, সেটা যদি আমরা মনে রাখতে পারি, সেটা বাদ দিয়ে বাকি যেগুলো থাকে সেগুলো হবে আমাদের বহিস্থ আবরণী ভাইরাস। ওকে, বহিস্থ আবরণী বিহীন ভাইরাস বা নেকেড ভাইরাস। তাহলে আমি যদি বলি, এখন তোমাকে কোশ্চেন করতে পারে বহিস্থ আবরণী ভাইরাস নয় কোনটি বা বহিস্থ আবরণী ভাইরাস কোনটি, তাহলে আই থিঙ্ক তোমরা অন্তত অ্যান্সারটা করতে পারবা। সামনে চলে আসো, যে এখানে আমি যদি তোমাকে এখন জিজ্ঞাসা করি যে একটা খেয়াল করো, উদ্ভিদ ভাইরাস এবং প্রাণী ভাইরাস। দেখো উদ্ভিদ ভাইরাস মানে কি? যারা উদ্ভিদকে আক্রমণ করে তারা হলো উদ্ভিদ ভাইরাস, যারা প্রাণীকে আক্রমণ করে তারা হলো প্রাণী ভাইরাস। কিন্তু তুমি এগুলো মুখস্থ করবা না, তুমি অন্তত তোমার নিজের কমন সেন্সকে জিজ্ঞাসা করো যে টোবাকো মোজাইক ভাইরাস, টোবাকো মানে তামাক, এটা বোঝাই যাচ্ছে এটা একটা তোমার উদ্ভিদ ভাইরাস হবে। এবং বিন ইয়েলো ভাইরাস, বিন মানে কি সিম, তার মানে সিম একটা উদ্ভিদ না, সেটা উদ্ভিদ ভাইরাস হবে, বোঝাই যাচ্ছে। এবং প্রাণী ভাইরাসের ক্ষেত্রে দেখো HIV, ভ্যাকসিনিয়া, নোভেল করোনা ভাইরাস, এগুলো সবগুলো কিন্তু প্রাণীকে আক্রমণ করে, তাই না? তাহলে এগুলো হবে তোমার প্রাণী ভাইরাস। ব্যাকটেরিওফাজ, তোমাদের কিন্তু এটা ডিটেলসটা অলরেডি আমরা আলোচনা করছি, তাই না? তাহলে হয়তো তোমরা জানো ফাজ মানে হইলো ভাইরাস, তার মানে ফাজ মানেই হইলো ভাইরাস। যেহেতু তোমার বলছে যে ব্যাকটেরিওফাজ মানেই হইলো ফাজ ভাইরাস, যেই ভাইরাসটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। ওকে, সায়ানোফাজ মানে কি হবে বলো? সায়ানোফাজ মানে হলো যেই ভাইরাসটা সায়ানো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে সেটাকে বলবো সায়ানোফাজ। তাহলে দেখো আমি যদি বলি যে সায়ানোফাজ জিনিসটা কি, তাহলে বলবা যেটা সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালকে আক্রমণ করে সেটাকে বলবা, বা ধ্বংস করে সেটাকে বলবো সায়ানোফাজ। এখন সায়ানোফাজ মনে রাখার উপায় কি জানো? দেখো LPP1 আর LPP2, এইটা হলো তোমার একটা সায়ানোফাজের উদাহরণ। LPP1 বলতে আসলে মিন করতেছে যে লিংবায়া প্লেকটোনেমা ফর্মিডিয়াম নামক সায়ানোব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলতে পারে, বা এগুলার প্রথম ওয়ার্ড যেটা সেটা দিয়ে তোমার ওই ভাইরাসের নামটা করা হয়েছে। এখন তুমি যদি বলো যে ভাই এটা কি আসলে আসে, আমাদের একাডেমিকের জন্য খুবই কম ইম্পর্টেন্ট, আসলে খুব একটা আসতে দেখা যায় না। তারপরে যারা খুবই ব্রিলিয়ান্ট টাইপের স্টুডেন্ট আসো, যারা মনে রাখতে চাও বা জানতে চাও যে ভাইয়া আমি একটা সায়ানোফাজের উদাহরণ জানতে চাই, আমাকে একটা বলেন, তাহলে অন্তত তোমরা LPP1 আর LPP2টা মনে রাখতে পারো। ফুল ফর্ম বা লিংবায়া, তারপর হলো তোমার যে প্লেকটোনেমা, ফর্মিডিয়াম, এই বড় বড় নামগুলো যেগুলো আছে এগুলো তোমাদের আপাতত মনে না রাখলেও চলবে। যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে একটু মনে রাখাটা বেটার অপশন, তারপর মনে রাখতে না পারলে কোনো সমস্যা নাই।
এখন আমাদের একটা জিনিস জিজ্ঞাসা করছে, দেখো পোষক দেহে কীভাবে সংক্রমণ আর বৃদ্ধি করে সেটার উপর নির্ভর করে কিন্তু আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। দেখো একটা সাধারণ ভাইরাস, একটা হলো রেট্রো ভাইরাস। সাধারণ ভাইরাস মানে কি জানো? জাস্ট যাদের কোনো রিভার্স ট্রান্সক্রিপ্টেড এনজাইম নাই তারা বলতে পারো সাধারণ ভাইরাস। তারা নর্মালি ভিতরে প্রবেশ করবে, তারা যেরকম করে তোমার বংশবৃদ্ধি করা দরকার সেরকম করে বংশবৃদ্ধি করবে। এবং রেট্রো ভাইরাস যারা, সেটা কিন্তু তাদের রিভার্স ট্রান্সক্রিপ্টেড একটা এনজাইম থাকে। এটার ডিটেলসটা আমরা আরও অল্প পরে আলোচনা করব। আমরা যখন এইচআইভি ভাইরাস নিয়ে আলোচনা করব তখন কিন্তু আমাদের রিভার্স ট্রান্সক্রিপ্টের যে ব্যাপারটা সেটা থাকবে, সেখানে কিন্তু আমরা আরও অনেক ডিটেলস আলোচনা করবো, তাই না? চলে আসো সামনে। আমি যদি একটু জিজ্ঞাসা করি অন্যান্য ধরনের মধ্যে তুমি পাবা যে তোমার এখানে একটা জিনিস খেয়াল করো যে মাইকোফাজ। ফাজ মানে কি বলো? ফাজ মানে হলো তোমার ভাইরাস, এবং মাইকো মানে হলো ছত্রাক। তাহলে এটা একটু লিখে নাও তোমরা, মাইকো মানে কি বলো? মাইকো মানে হলো ছত্রাক। মাইকো কথাটা বলতে আসলে মিন করে ছত্রাক। ওকে, ছত্রাক। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে মাইকোফাজ মানে কি, তাহলে বলবা যেই ভাইরাসটা ছত্রাককে আক্রমণ করে সেটাকে বলা হয় মাইকোফাজ। আর দেখো যে তোমার বলছে যে ব্যাকটেরিয়াকে আক্রমণকারী ভাইরাসকে বলা হয় ফাজ, উদ্ভিদকে আক্রমণকারী ভাইরাসকে বলা হয় ফাইটোফাজ। ফাইটো মানে কি জানো? ফাইটো মানে উদ্ভিদ। ফাইটো মানে কি? উদ্ভিদ। ওকে, তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ফাইটোফাজ মানে কি বলো? যেই ভাইরাসটা উদ্ভিদকে আক্রমণ করবে সেটাকে বলা হয় ফাইটোফাজ, যেটা প্রাণীকে আক্রমণ করবে সেটাকে বলা হয় জুফাজ। ওকে, জু মানে কি বলো? প্রাণী। জু মানে কি? প্রাণী। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যেটা প্রাণীকে আক্রমণ করবে সেটাকে বলবো জুফাজ। আই থিঙ্ক ব্যাপারটা অন্তত তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন কি তোমার এটাকে মনে রাখা লাগবে? এটা আসলে মনে রাখার মতো বা মুখস্থ করার মতো ব্যাপারই না। তুমি জাস্ট নিজেকে জিজ্ঞাসা করো যে ভাই এত ডিটেলসে পড়তেছি, এত বুঝে বুঝে পড়তেছি, এইটুকু অ্যান্সার তো অন্তত করতে পারাই উচিত, তাই না? দেখো ফাজ মানে হলো ভাইরাস, জুফাজ মানে যেই ভাইরাসটা প্রাণীকে আক্রমণ করে। ব্যাকটেরিয়াফাজ মানে কি? যেই ভাইরাসটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। শুধু ফাজ মানে কি? যেই ভাইরাসটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে সেটাও ফাজ। ব্যাকটেরিয়াফাজ মানেও ওইটা একই জিনিস। হ্যাঁ, তাহলে একটা জিনিস মনে রাখো যে মাইক্রোফাজ মানে ছত্রাককে আক্রমণ করে, ফাজ মানে ব্যাকটেরিয়া আক্রমণ করে, ব্যাকটেরিয়াফাজ মানে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। যদি বলি যে জুফাজ মানে প্রাণীকে আক্রমণ করে, আর যদি বলা হয় যে ফাইটোফাজ মানে কি? উদ্ভিদকে আক্রমণ করে। ওকে, ব্যাপারটা আই থিঙ্ক তোমাদের অন্তত ক্লিয়ার হয়েছে। এখন আরএনএ ভাইরাস আর ডিএনএ ভাইরাসের পার্থক্যটা তোমাদের একটু পড়তে হবে। সহজ কথা মনে রাখো, আমি যদি তোমাকে একটু জিজ্ঞাসা করি যে ভাইয়া আরএনএ ভাইরাসের যে পার্থক্য, যেটা সাধারণত আমাদের এটা খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তোমরা একটু লিখে রাখো, এটা আমাদের খ নাম্বারের জন্য আসতে পারে। আবার ইন সাম কেসেস আমাদের কিন্তু ঘ নাম্বারের জন্য এটা দিতে পারে। ওকে, তাহলে একটু মনে রাখো এটা আমাদের খ নাম্বার বা ঘর জন্য আমার জন্য বেশ ইম্পর্টেন্ট। তাহলে দেখো আরএনএ ভাইরাসগুলো সাধারণত দণ্ডাকার বা সূত্রাকার হয়, এটা আমাদের জন্য খুব বেশি মুখস্থ করার প্রয়োজন নাই। জাস্ট একটা জিনিস মনে রাখো যে আমাদের আরএনএ ভাইরাসগুলো, জাস্ট একটা জিনিস খেয়াল করছিলা যে তোমাদের আরএনএ ভাইরাসের একটা উদাহরণ ছিল কিন্তু টিএমভি, তাই না? টিএমভিটা কেমন? দণ্ডাকৃতি ভাইরাস না? তাহলে একটা জিনিস খেয়াল করো, এটা কেমন হবে? দণ্ডাকৃতির হবে। আর ব্যাপারটা হলো কি আরএনএটা একটু ব্যাকডেটেড লাগে না? দেখো মূল কথা হলো ডিএনএটা একটু উন্নত টাইপের, তাই না? মানে আরএনএ একটু ব্যাকডেটেড, তার মানে তার ভ্যারিয়েশনটা একটু কম হবে, তাই না? শুধুমাত্র মনে রাখো এটা দণ্ডাকার ও সূত্রাকার টাইপের হয়, আর এটা কিন্তু তোমার গোলাকার হতে পারে, ব্যাঙ্গাচি আকার হতে পারে, পারোডি আকার হতে পারে, অনেক টাইপের ভ্যারিয়েশন হতে পারে। এখানে তোমার থাকবে আরএনএ আর এখানে থাকবে তোমার ডিএনএ। সাধারণত উদ্ভিদ ভাইরাস এবং সায়ানোফাজ যারা আছে তাদের সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আরএনএ ভাইরাস হয়। তবে একটাই ব্যতিক্রম আছে, যে আমাদের ফুলকপির মোজাইক ভাইরাস যেটা, সেটা কিন্তু আমাদের একটা ডিএনএ ভাইরাস। ওকে, তাহলে এটা একটা ব্যতিক্রম, তোমরা চাইলে মনে রাখতে পারো। তবে আমাদের যে একাডেমিকের জন্য খুব একটা ভিতর থেকে কোশ্চেন করে না, এত ডিটেলসে কোশ্চেন করে না। তবে যারা অ্যাডমিশন দিবা বা যারা মনে করো যে মেডিকেলের প্রিপারেশন নিতে চাও, তাদের ক্ষেত্রে এটা আসতে পারে। তোমাদের কিন্তু আমরা ক্লাসের শুরুতে অলরেডি বলছি যে যখন আমরা একটা চ্যাপ্টারকে ইন্টার রিলেট করে পড়ি, যখন আমরা বুঝতে শিখি, জানতে শিখি যে আমাদের কোনটা একাডেমিকের জন্য লাগতে পারে, কোনটা আমাদের এমসিকিউ হিসেবে আসবে, অর্ধবার্ষিকে আসবে, প্রি টেস্টে আসবে, কোনটা আমাদের মেডিকেলের জন্য একটু ডেডিকেটেড, যখন এই ব্যাপারগুলো একটু বুঝতে শিখবো তখন দেখবো কি আমাদের জন্য পুরো পড়াটা একটু ইজি হয়, তাই না? দেখো এই ব্যাপারটা কিন্তু তোমাদের অন্তত ইনশিওর করার চেষ্টা করতেছি। আসো, অধিকাংশ প্রাণী ভাইরাস এবং ব্যাকটেরিয়া ফাজগুলো দেখবা এটা কিন্তু ডিএনএ ভাইরাস। জাস্ট তোমরা জানো অন্তত, দেখো যে এই ব্যাপারগুলো এত ডিটেলস যে বলতেছে, তোমরা যেন অন্তত এইটুকু ইনশিওর করতে পারো তোমরা খ নাম্বারের জন্য যদি আসে অন্তত 3 থেকে 4টা পয়েন্ট যাতে লিখতে পারো। ওকে, সাধারণত এটা খ নাম্বারে দেওয়ার সম্ভাবনাটা একটু কম। খ নাম্বারের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আসতে পারে। জাস্ট অন্তত যেন তোমরা 2 থেকে 3টা বা 3 থেকে 4টা পয়েন্ট যেন অন্তত লিখে আসতে পারো। দেখো অধিকাংশ ভাইরাসের আরএনএ কিন্তু এক সূত্রক, তাই না? কিন্তু একটা ব্যতিক্রম ছিল, মনে পড়ে রিও ভাইরাস। হ্যাঁ, রিও ভাইরাসটা কিন্তু দ্বিসূত্রক। আর ধানের বামন রোগ যেটা, সেটা কিন্তু দ্বিসূত্রক। এটা আসলে আমাদের খুব একটা দরকার নাই, কমই আসে। তবে যারা একবার এক্সট্রা অর্ডিনারি তারা চাইলে একটু পড়তে পারো। তবে যদি তোমরা রিও ভাইরাই যেটা বা রিও ভাইরাস গোত্র যেটা, এটা যদি মনে রাখতে পারো এই গোত্রের আরএনএটা দ্বিসূত্রক, তাহলে তোমার এর থেকে বেশি কিছু প্রয়োজন নাই। আরেকটা জিনিস দেখো, আমরা জানি ভাইরাসের ডিএনএটা কেমন? দ্বিসূত্রক, তাই না? কেমন? দ্বিসূত্রক।
তবে আমাদের একটা ব্যতিক্রম ছিল প্যারোভিরিডাই গোত্রের 5X174 এবং M13 কলিফাস, সেইটার কিন্তু যে ডিএনএগুলো সাধারণত ছিল এক সূত্রক। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে কোশ্চেনটা করবে কোন গোত্রের ডিএনএগুলো এক সূত্রক, কোন গোত্রের ভাইরাসের ডিএনএগুলো এক সূত্রক। তাহলে অন্তত যেন বলতে পারো ভাইয়া এটা হলো প্যারোভিরিডাই গোত্রের। ওকে, তারপর দেখো সাধারণত এটা উদ্ভিদ দেহে রোগ তৈরি করে, আর এটা সাধারণত তোমার প্রাণী দেহে রোগ তৈরি করে। সাধারণত এনভেলাপ থাকে না, আর এখানে কিন্তু সাধারণত এনভেলাপ থাকে। তারপর দেখো এটা তোমার উদাহরণগুলো একটু জাস্ট বলা আছে। টিএমভি জাস্ট তুমি অন্তত যখন তুমি লিখতে যাবা অন্তত যেন তুমি দুইটা করে উদাহরণ বলতে পারো। দুইটা করে উদাহরণ বলতে পারলে তোমার জন্য আর কোনো প্রয়োজন নাই। ওকে, তুমি যে জানো ডিএনএ ভাইরাসগুলো অন্তত জানো, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, তাহলে তুমি টিপুর ভাই টিটু টিআইভি বলে দাও, টিটু ভাইরাস বলে দাও, ভ্যাকসিনিয়া বলে দাও, ভ্যারিওলা বলে দাও, আর এখানে জাস্ট তুমি টিএমভি যদি লিখতে পারো দ্যাটস এনাফ। ওকে, তাহলে আই থিঙ্ক এই ব্যাপারটা তোমরা অন্তত বলতে পারবা, পার্থক্যটা অন্তত তোমরা ইনশিওর করতে পারবা, তাই না? এখন আমরা যদি বলি যে দেখো আমি যদি তোমাকে একটু জিজ্ঞাসা করি নিউক্লিক অ্যাসিড, হ্যাঁ নিউক্লিক অ্যাসিডের যে পার্থক্য যেটা সেটা সাধারণত হলো তোমার একবারে কোর একটা পার্থক্য। হ্যাঁ, এখন তোমার মনে হইতে পারে ভাই এখান থেকে একটা অনেকগুলো কথা ছিল, তোমার একটা কথা মনে পড়ে যে আমাদের বলছে যে সাধারণত ডিএনএ ভাইরাসগুলো নাকি প্রাণী কোষকে আক্রমণ করে, আরএনএ ভাইরাসগুলো নাকি শুধুমাত্র উদ্ভিদ কোষকে আক্রমণ করে। তাহলে একটা জিনিস তোমার খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো যে তোমাদের করোনা ভাইরাস যেটা ছিল সেটা কিন্তু একটা আরএনএ ভাইরাস ছিল, তাই না? করোনা কি মানুষকে আক্রমণ করে নাই? তাহলে তুমি যদি ওভাবে চিন্তা করো তাহলে আসলে হবে না। সেজন্য এই কথাটাই লিখে দিছে যে প্রথম বৈশিষ্ট্য যেটা শুধুমাত্র যে ডিএনএ ভাইরাস, যেটা ডিএনএ ভাইরাসের ডিএনএ থাকবে, আরএনএ ভাইরাসের আরএনএ থাকবে, এইটাই শুধুমাত্র ধ্রুব সত্য, বাকিগুলো আপেক্ষিক। ওকে, তাহলে ওই কথাটা একটু বলে দিচ্ছে। হ্যাঁ, এখন দেখো ভাইরাসের পরজীবিতা অনেক 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 কথাবার্তা বলছে, জাস্ট একটা কথা মনে রাখো, ভাইরাস কিন্তু একটা বাধ্যতামূলক পরজীবী বা অব্লিগেট প্যারাসাইট। কোশ্চেনটা এইভাবেই করতে পারে, অব্লিগেট প্যারাসাইট কোনটা? তাহলে বলো ভাইরাস হলো একটা অব্লিগেট প্যারাসাইট। একাডেমিকে আসতে পারে মেডিকেল ডেডিকেটেড একটু কোশ্চেন এটা, বুঝছো? কারণ বেশিরভাগ ক্ষেত্রে তোমার এত কঠিন টাইপের কোশ্চেন একাডেমিকে করে না, আমাদের অর্ধবার্ষিক বলো বা প্রি টেস্টে বলো এই টাইপের কোশ্চেন খুব একটা করে না। তারপর দেখো যে ভাইরাস তার বংশবৃদ্ধি এই রিলেটেড অনেক ব্যাপার বলছে, তোমরা চাইলে একটু রিডিং পড়তে পারো। ভাইরাসের পরজীবিতা সাধারণত সুনির্দিষ্ট, এই যে অনেক 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 ব্যাপার বলছে না, তোমরা চাইলে একটু রিডিং পড়ে যাবা। হ্যাঁ, তবে একটা জিনিস আমি তোমাদের একটু বলি, আমাদের যে হলো তোমার ফার্স্ট ক্লাস যেটা ছিল, ফার্স্ট ক্লাসে কিন্তু আমরা অলরেডি বলে ফেলছি যে আমাদের ভাইরাসগুলা কি সব সময় আমাদেরকে আক্রমণ করতে পারে? সবসময় কিন্তু আমাদের আক্রমণ করতে পারে না। হ্যাঁ, তো মনে করো একটা ভাইরাসের পরিবেশে থাকতেই পারে, সেই ভাইরাসটা কি ডিরেক্ট আমার বডিতে ঢুকে পড়তে পারবে? ঢুকে পড়তে পারবে না। ব্যাপারটা হলো তাকে আপ্যায়ন করার জন্য আমাদের বডিতে বা তাকে রিসিভ করার জন্য আমাদের বডিতে কিছু রিসেপ্টর থাকে, বুঝছো? সেই রিসেপ্টরগুলোতে যদি ভাইরাসটা বসতে পারে তাহলেই কেবলমাত্র ওই ভাইরাসটা আমাদের বডিতে প্রবেশ করতে পারবে। বুঝতে পারছো? তাহলে দেখো আমরা একটু পড়ি, দেখো অনেক 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 কথাবার্তা বলছে। এই যে দেখো পোষক কোষে, হ্যাঁ একটু দেখো, আমি যদি তোমাকে একটু জিজ্ঞাসা করি, দেখো পোষক কোষে কোনো ভাইরাস প্রোটিনের জন্য রিসেপ্টর সাইট থাকলে তবেই ভাইরাসটা পোষক দেহকে বা পোষক কোষকে আক্রমণ করতে পারবে, বুঝছো? ঠান্ডা লাগার ভাইরাসগুলো যেগুলো সেগুলা শ্বাসতন্ত্রের মিউকাস মেমব্রেনিক কোষকে আক্রমণ করতে পারে, এবং চিকেন পক্সে যেটা সেটা তোমার হলো ত্বককে আক্রমণ করতে পারে, পোলিও ভাইরাস যেটা সেটা ঊর্ধ্বতন শ্বাসনালী এবং অন্ত্রের আবরণী কোষকে আক্রমণ করতে পারে, তবে কখনোই স্নায়ু কোষকে আক্রমণ করতে পারে। দেখো জাস্ট একটা জিনিস বলি, কখনো কখনো স্নায়ু কোষকে আক্রমণ করতে পারে, তবে চিকেন পক্স যেটা সেটা কিন্তু কোনোভাবেই শ্বাসনালীকে আক্রমণ করতে পারবে না। সহজ কথা যদি আমি তোমাকে বলি, সাপোজ মনে করো যে চিকেন পক্স আমাদের কোথায় হয়? আমাদের ত্বকে হয়। সেই চিকেন পক্সকে আমি যদি তোমার শ্বাসনালীর ভিতরে ঢুকাইও দেই কোনো সমস্যাই নেই। বুঝতে পারছো? যেমন দেখো আমাদের হলো মনে করো সাপোজ যে শ্বসন তন্ত্রে যে ভাইরাসগুলো আক্রমণ করে, সেই ভাইরাসটাকে যদি তুমি স্কিনে সারাদিন মানে ত্বকের উপর সারাদিন বসায় রাখো কোনো সমস্যাই নেই। বুঝতে পারছো কেন? কারণ ওই ভাইরাসটার জন্য সেইখানে কোনো রিসেপ্টর নাই। যেই ভাইরাসের রিসেপ্টর যেখানে, সে কিন্তু সেই দিক দিয়েই এন্ট্রি নিতে পারবে বা ঢুকতে পারবে। ওকে, আই থিঙ্ক ব্যাপারটা তো তোমাদের ক্লিয়ার করতে পারছি। দেখো পরে আরও অনেক ডিটেলস বলছে, তাহলে এই ব্যাপারটা একটু মনে রাখবা। ফাজ ভাইরাস কেবল ব্যাকটেরিয়া কোষকেই আক্রমণ করে, তাই না? ফাজ মানে কি বলছিলাম না একটু আগে? ফাজ মানে হলো একটা ভাইরাস যে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। তার মানে কি ফাজ ব্যাকটেরিয়া ফাজ একই জিনিস। আর যদি বলি মাইক্রোফাজ, মাইক্রোফাজ মানে কি? মাইক্রোফাজ মানে হলো যে ছত্রাককে আক্রমণ করবে। ফাইটোফাজ মানে কি? ফাইটোফাজ মানে উদ্ভিদকে আক্রমণ করবে। জুফাজ মানে কি? যেটা তোমার প্রাণীকে আক্রমণ করবে, তাই না? তো ব্যাপারটা আই থিঙ্ক তোমাদের অন্তত ক্লিয়ার হয়েছে বা তুমি অন্তত বলতে পারবা। দেখো ফাজ ভাইরাসের মধ্যে টি2 ব্যাকটেরিয়া ফাজ যেটা, সেটা স্পেসিফিক্যালি ইকোলাই ব্যাকটেরিয়াকে খুব বেশি পরিমাণে আক্রমণ করে, বুঝছো? কারণ সে টি2 ব্যাকটেরিয়া ফাজের সাথে ইকোলাইয়ের মনে হয়তো বংশগত একটা শত্রুতা আছে, যে মনে করো টি2 ব্যাকটেরিয়া ফাজ যেটা, সেটা বেশিরভাগ ক্ষেত্রে ইকোলাইকে দেখলে ও জীবনেও ছাড়বে না। ব্যাপারটা হলো এরকম। টি2 ব্যাকটেরিয়া ফাজ
জাস্ট ইগুলোকে পাইলেই মনে করে দেখো সব ভাঙচুর করে ফেলবে, এরকম একটা ব্যাপার। তাহলে এটা মনে রাখবা যে টি টু ব্যাকটেরিয়াফাজ যেটা সেটা কিন্তু ইকোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, এবং টিএমবি ভাইরাস যেটা সেটা শুধুমাত্র তামাক গাছকেই আক্রমণ করে। ওকে, তাহলে ব্যাপারটা একটু মনে রাখবা, এখান থেকে আমাদের কিছু আর প্রয়োজন নাই। আর এটা একটু জাস্ট দেখতে পারো, ইমার্জিং ভাইরাস বলে অনেকগুলো ব্যাপার আছে। ইমার্জিং ভাইরাসটা কি জানো? আচ্ছা, ওই যে বলে না ইমার্জিং স্টার, হ্যাঁ, সাপোজ মনে করো যে এক সময় তার অনেক খ্যাতি ছিল, ভিতরে মনে করো সাপোজ অনেকদিন গান টান করে নাই, পরে আবার হঠাৎ করে গান টান করা শুরু করছে, সবাই তার একবার ফ্যান হয়ে গেছে, তার জয় জয় গান, ওটা এরকম না? তাহলে ইমার্জিং ভাইরাস বলতে আসলে মিন করে যারা মনে করো সাপোজ আগে মানে তোমার উদ্ভিদে ছিল কিন্তু আগে প্রাণীতে আক্রমণ করতো না বা প্রাণীতে কোনো রোগ সৃষ্টি করতো না, সেই ভাইরাসগুলাও এখন প্রাণীতে রোগ সৃষ্টি করতেছে। তাহলে সেটাই হলো তোমার ইমার্জিং ভাইরাস। তাহলে দেখো আমরা একটু দেখি যে এখানে আমাদের কয়েকটা উদাহরণ আছে। হ্যাঁ, দেখো যে নাইল ভাইরাস, দেখো নাইল ভাইরাস, ইবোলা ভাইরাস, সার্স ভাইরাস এবং এইচআইভি ভাইরাস। ওকে, এই ভাইরাসগুলা আগে না, দেখো একটা কথা বলা আছে সুন্দর করে, তুমি যদি একটু রিডিং পড়ো দেখবা যে অত্যন্ত সুনির্দিষ্ট কিছু কিছু ভাইরাস কখনো কখনো স্বাভাবিক পোষক প্রজাতি থেকে সম্পর্কহীন অন্য পোষক প্রজাতিতে ছড়িয়ে পড়তে পারে। তাহলে মনে করো যেই ভাইরাসটা তার নর্মাল যে পোষক বা নর্মাল যে হোস্ট তাকে আগে আক্রমণ করতো, সেই হোস্টকে বাদ দিয়ে অন্য কোনো হোস্টকে এখন আক্রমণ করতেছে। যেমন আমরা একটু দেখি যে তোমার 1918-19 সালে তোমার ফ্লুতে অনেক মানুষ মারা যায়। দেখো বিজ্ঞানীদের মতে এইচআইভি এর প্রকৃত পোষক হলো বানর। হ্যাঁ, সেই বানরকে বাদ দিয়ে এখন সে মানুষে চলে আসছে। এটা দেখো একটা ইমার্জিং হয়েছে না, একটা ইমার্জেন্স হয়েছে না? তাহলে ব্যাপারটা বুঝতে পারতেছো যে হলো তোমার যেই এইচআইভি ভাইরাসটা আগে বানরকে আক্রমণ করতো, সেই এইচআইভি ভাইরাসটা এখন মানুষে হচ্ছে। তাই এটা কিন্তু একটা ইমার্জিং ভাইরাস। ওকে, তাই আই থিঙ্ক ব্যাপারটা অন্তত তোমাদের বোঝাইতে পারছি। তবে এই যে আমাদের যে ইমার্জিং ভাইরাসগুলো না, এই ইমার্জিং ভাইরাসগুলো মনে রাখবা কীভাবে জানো? এটা আমি মনে রাখতে পারতাম, আমি যেটা সাধারণত মনে রাখতাম, এটা আমি মনে রাখতাম হলো স্নেহা দিয়ে। ওকে, স্নেহা একটা মেয়ের নাম, এটা তুমি এটা মনে রাখতে পারো। তো তোমার যেটা ইচ্ছা সেটা দিয়ে মনে রাখতে পারো, তোমরা নিজের মতো করে কোনো একটা বানিয়ে নিতে পারো। দেখো যে এসতে হলো তোমার সার্স। ওকে, এসতে কি বলো? সার্স। আর এনতে কি বলো? এনতে হলো তোমার নাইল। এনতে নাইল। ইতে কি বলো? ইবোলা। আর এইচতে কি বলো? এইচতে হলো এইচআইভি। ওকে, তো আই থিঙ্ক এই ব্যাপারটা অন্তত তোমাদের ক্লিয়ার করতে পারছি, তাই না? তাহলে আমি তোমাকে এখন জিজ্ঞাসা করি যে ইমার্জিং ভাইরাসকে কি আছে, তাহলে বলবো স্নেহা দিয়ে মনে রাখবা সার্স, নাইল, ইবোলা আর কি এইচআইভি। ওকে, তাহলে চলে আসো আমরা একটু চলে যাই। এখন আমাদের অনেকগুলো কথাবার্তা বলছে, ভিরি অন, তারপর পরে পেজে গিয়ে দেখবা কি ভিরো এড বা অনেক 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 ব্যাপারগুলো আছে। এখন তোমার মনে হবে যে ভাই ভাইরাস পইরেই গোল পাই না, ভিরিয়ন কি, ভিরয়েড কি, প্রিয়ন্স কি, এসব কেমন কেমন মনে রাখবো, তাই না? এগুলা অনেক অনেক ইজি, বুঝছো? জাস্ট আমার সাথে একটু ভরসা রাখো, পড়াশোনা একটু চলো, আমরা একটু করি, দেখবো অনেক অনেক ইজি হচ্ছে। হ্যাঁ, দেখো ভেরি অন, ভেরি অন মনে রাখবা। দেখো আমি একটু তোমাদের মনে রাখার উপায় সহই বলে দেই। আমি এটা মনে রাখতাম কেমনি জানো? দেখো ভেরি অন, অন মানে কি বলো? অন মানে অ্যাক্টিভ। এটা তোমরা একটু নোট খাতায় লিখে নিবা, বুঝছো? তাহলে তোমাদের জন্য একটু ইজি হবে। তোমরা হলো আলাদা একটা নোট খাতা বানাই সুন্দর করে লিখে আমাদের গ্রুপে পোস্ট করে দিও, তাহলে আমি তোমাদের ক্লাসগুলো দেখতে পারবো, তোমাদের নোটগুলো কেমন সুন্দর হচ্ছে আমিও দেখতে পারবো। যদি কোনো এডিট করার প্রয়োজন হয় বা কোনো পরামর্শ থাকে সেটা তোমাদের দিয়ে দিলাম। আসো দেখো ভিরি অন, অন মানে কি অ্যাক্টিভ, আর ভিরি অন মানে কি জানো? ভাইরাস। হ্যাঁ, ভাইরাস। আমি যদি বলি যে ভিরি অন মানে কি অ্যাক্টিভ ভাইরাস, এটাকে বলা হয় ভিরি অন। তার মানে পূর্ণ সংক্রমণক্ষম একটা ভাইরাসকে বলা হয় ভিরি অন। তার মানে আমরা আশেপাশে যেই ভাইরাসগুলো দেখি সবাই কি সংক্রমণ ক্ষমতা সম্পন্ন? সবাই কিন্তু সংক্রমণ ক্ষমতা সম্পন্ন না। যেই ভাইরাসগুলো সংক্রমণ ক্ষমতা সম্পন্ন তাদেরকেই বলা হয় ভিরি অন। এখন তুমি বলতে পারো ভাইয়া যাদের সংক্রমণ ক্ষমতা নাই তাদেরকে কি বলবো? তাদেরকে বলা হয়, দেখো সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসগুলোকে বলা হয় নিউক্লিও ক্যাপসিড। তাহলে এই ব্যাপারটা একটু তোমরা একটু দাগায় নাও। সম্পূর্ণ সম্পূর্ণ দেখো নিউক্লিক অ্যাসিড এবং একে ঘিরে ক্যাপসিড সমন্বয়ে একটা পুরো কমপ্লিট সংক্রমণ ক্ষমতা সম্পন্ন এটা পুরো সম্পূর্ণ ভাইরাসকে বলা হয় ভিরিয়ন। তাহলে আই থিঙ্ক এই ব্যাপারটা অন্তত তোমাদের বোঝাইতে পারছি, তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করো যে তোমার প্রতিটি ভিরিয়নে ক্যাপসোমিয়ার থাকে। ক্যাপসোমিয়ারটা আমাদের অলরেডি আলোচনা করছি, যদিও তোমরা হয়তো জানো যে আমাদের ভাইরাস কিন্তু তোমার দুইটা পার্ট দিয়ে গঠিত, তাই না? একটা প্রোটিন পার্ট, এটা কিন্তু আমাদের নিউক্লিক অ্যাসিড পার্ট, তাই না? নিউক্লিক অ্যাসিড কি থাকে বলো? ডিএনএ থাকে এবং আরএনএ থাকে। এবং একটা জিনিস আমাদের বলা হয়েছে ক্যাপসিড, প্রোটিন যে পার্ট যেটা, সেটা কিন্তু একটা নাম দিছি ক্যাপসিড। ক্যাপসিড এককগুলোকে বলা হয় ক্যাপসোমিয়ার, তাই না? তাহলে আই থিঙ্ক এই ব্যাপারটা অন্তত তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা একটু সামনে চলে যাই। দেখো যে আমাদের সাব ভাইরাল সত্তার ভিতরে অনেক অনেক কথাবার্তা বলছে। ভিরয়েড। হ্যাঁ, এখন বলতে পারো ভাইয়া
ভিরিয়ন না হয় কষ্ট মষ্ট করে মনে রাখলাম, ভিরয়েডটা কেমনে মনে রাখবো, এটা কিন্তু অনেক ইজি। দেখো একটা জিনিস একটু খেয়াল রাখো, যে আমি যদি একটু তোমাকে বলি যে একটা জিনিস খেয়াল করো যে ভিরয়েড, ওয়েড মানে কি জানো? ওয়েড মানে হলো মতো, ওয়েড মানে হলো মতো। ভির, ভির মানে ভাইরাস, তার মানে ভিরয়েড মানে হইল ভাইরাসের মতো, কিন্তু পুরোপুরি ভাইরাসের মতো না। বুঝতে পারছো? ভাইরাস মানে কি? তার প্রোটিন থাকবে এবং নিউক্লিক অ্যাসিড থাকবে, এর কোনো একটা জিনিস কম থাকবে। এখন বলতে পারো কোন জিনিসটা কম থাকবে? চলো আমরা একটু বইয়ে চলে যাই, সেই জিনিসটা আমরা এখনই দেখবো। যে ভিরয়েড, ভিরয়েডটা হইল সংক্রমণ ক্ষমতা সম্পন্ন আরএনএ। তাহলে একটা জিনিস খেয়াল করছো, একটু আগে আমি বলতেছিলাম যে আমাদের ভিরিয়ন হলো তোমার প্রোটিনও থাকবে এবং তোমার নিউক্লিক অ্যাসিডও থাকবে, ডিএনএ বা আরএনএ। এখানে ভিরয়েড শুধুমাত্র আরএনএ থাকবে। কি থাকবে? শুধুমাত্র আরএনএ থাকবে। এবং এখানে কি প্রোটিন থাকবে? এখানে কিন্তু প্রোটিন থাকবে না। এবং আরএনএটা কি জাস্ট নর্মাল হলেই হবে? মানে নর্মাল জাস্ট এটা কি সংক্রমণ ক্ষমতা থাকা লাগবে নাকি থাকা লাগবে না? অবশ্যই সংক্রমণ ক্ষমতা সম্পন্ন হইতে হবে। তার মানে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ভিরয়েডটা কি, তাহলে বলবা সংক্রমণ ক্ষমতা সম্পন্ন, যে আমাদের যে ভাইরাসের যে আরএনএ যেটা, সেটাকে আমরা বলতে পারি যে ভিরয়েড। তাহলে এখন বলতে পারো ভাই এগুলো আসলে কীভাবে আসবে, কোশ্চেনগুলো কী হইতে পারে? কারণ ব্যাপারটা হলো কোনো একটা টপিক যখন আমাদের পড়বো তখন তো আমাদের জানতে হবে, তাই না, এই কোশ্চেন আমাদের কীভাবে আসতে পারে। সাধারণত আমি একটু বলি যে ভিরিয়ন, ভিরয়েড, নিউক্লিও ক্যাপসিড, এগুলো সবগুলোই আমাদের ক নাম্বারের জন্য আসতে পারে অথবা এমসিকিউ হিসেবে আসতে পারে। মাঝে মধ্যে ইন রেয়ার কেস খ নাম্বারেও দিতে পারে যে তুমি একটু ব্যাখ্যা করো ভিরয়েড জিনিসটা কী। তাহলে ব্যাপারটা একটু মনে রাখার চেষ্টা করবা। আমি যদি এখন তোমাকে জিজ্ঞাসা করি ভিরয়েড এটা আবিষ্কার করেন কে জানো? এটা আবিষ্কার করেন হলো তোমার থিওডর ডিনার। হ্যাঁ, এটা মনে রাখবো কীভাবে বলো? তাহলে এটা মনে রাখার উপায় হলো কি জানো? দেখো আমি এভাবে মনে রাখি কেমনে, যে তোমার এই যে দেখো ভিরয়েড, ড আছে না, ড ড ড মানে কি ডি, ডিতে ডিনার, হ্যাঁ ডিতে কি ডিনার। তাহলে দেখো আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ভিরয়েড এই যে এটা আবিষ্কার করেন কে, তাহলে বলবা থিওডর ডিনার। ওকে, তাহলে তুমি এই ডি আর ওখানকার ড এটা একটু সুন্দর করে গোল্লা দিয়ে নাও, তাহলে দেখো তোমার জন্য একটু মনে পড়বে, ইজি হবে মনে রাখা যে ভিরয়েড ড আছে, থিওডর ডিনারেও ড আছে। তারপর দেখো এবং দুজনের নাম আছে অ্যাকচুয়ালি, যে থিওডর ডিনার এবং রেইনার। হ্যাঁ, মূল কথা ডিনার রেইনার একটু জাস্ট কষ্ট করে মনে রাখতে হবে, সবগুলো তার হলেও নেমোনিক দিয়ে মনে রাখাটা আমার জন্য টাফ, তাই না? তারপর দেখো যে ভিরয়েড, ভিরয়েডটা কি বলতো? ভিরয়েডটা কিন্তু সূত্রাকার বৃত্তাকার আরএনএ। হ্যাঁ, তার মানে একটা জিনিস খেয়াল করো, আমি তো অলরেডি বলে ফেলছি ভিরিয়ন মানে হলো সংক্রমণ ক্ষমতা সম্পন্ন একটা ভাইরাস, যেটাতে তোমার প্রোটিনও থাকবে, নিউক্লিক অ্যাসিডও থাকবে, সেটা ডিএনএ হতে পারে, আরএনএ হতে পারে। কিন্তু ভিরয়েড যেটা, ভিরয়েডটা কি বলতো? ভিরয়েডটা সংক্রমণ ক্ষমতা সম্পন্ন আরএনএ। এই আরএনএটা আবার কেমন? আরএনএটা হলো তোমার বৃত্তাকার আরএনএ, তাই না? কেমন আরএনএ? বৃত্তাকার আরএনএ। তাহলে আমরা একটু আমরা হলো নোট খাতায় চলে যাই, নোট খাতায় গিয়ে একটু সুন্দর করে আমরা একটু নোট করে ফেলি। আমি যদি তোমাকে একটু জিজ্ঞাসা করি ভিরয়েড, ভিরয়েডটা কি অ্যাকচুয়ালি একটু নোট করে নাও। এটা আসলে কি আবিষ্কার করছে বলো? ডিনার, তাই না? ডিনার মনে রাখবা কেমনে? এই যে তোমার এইখানকার ডি, ভিরয়েডের ডি বা ড, হ্যাঁ, আর এইখানকার এই ডি এভাবে মনে রাখবা। এবং এটা কেমন বলো তো? এটা কিন্তু একটা তোমার অবশ্যই আরএনএ, তাই না? এটা কিন্তু অবশ্যই আরএনএ এবং এটা কিন্তু অবশ্যই সংক্রমণ ক্ষমতা সম্পন্ন, সংক্রমণ ক্ষমতা সম্পন্ন। এবং এটা না অনেকটা তোমার গোলাকার, কেমন টাইপের জানো? গোলাকার টাইপের। তাহলে তুমি কিন্তু ভিরয়েডের অনেকগুলো বৈশিষ্ট্য পেয়ে গেলাম। এখন ভিরয়েড আসলে কোথায় কোথায় রোগ তৈরি করে, এখানেও আমরা একটু চলে যাই বইয়ে, তাহলে হয়তো তুমি একটু দেখতে পারবা। খেয়াল করো, আমি যদি তোমাকে বলি যে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই ভিরয়েডটা যেটা দেখতেছো, এই ভিরয়েডটা আমাদের কিন্তু অনেকগুলো জায়গায় রোগ করে। দেখো হেপাটাইটিস ডি, এবং এই ভিরয়েডটা নারিকেল গাছে ক্যাডাং ক্যাডাং রোগ করে, ক্যাডাং রোগ করে, বুঝছো? তাহলে এটা মনে রাখবো কীভাবে? ওই সেম আগের মতোই, হেপাটাইটিস ডি ড আছে, ক্যাডাং, ক্যাডাং কিন্তু ড আছে। আই থিঙ্ক এই ব্যাপারটা অন্তত তোমরা মনে রাখতে পারবা। তাহলে একটা যে আমি তোমাকে জিজ্ঞাসা করি যে ভিরয়েড থেকে কী কী কোশ্চেন হতে পারে, তাহলে আমরা একটু নোট খাতে চলে যাই, সেখানে আমরা একটু জাস্ট গুছাই লিখে নিই। তাহলে আমি কী করতে পারি বলো? হেপাটাইটিস ডি, তাই না? আমি যদি একটু মিশাই নিই, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ডি ভাইরাস হতে পারে এবং নারিকেলের ক্যাডাং রোগ হইতে পারে, ক্যাডাং ক্যাডাং রোগ হইতে পারে। তাহলে আরেকটা যেটা মনে রাখো, এটা শুধুমাত্র উদ্ভিদে হয়, বুঝছো? এটা কিন্তু প্রাণীতে হয় না, কোনোভাবেই কিন্তু এটা প্রাণীতে দেখা যায় না। তাহলে আমি যদি এখন বলি যে এখান থেকে আমার কী কোশ্চেন হতে পারে, তাহলে বলবা যে আমাদের ভিরয়েড, ভিরয়েড জিনিসটা কি? সংক্রমণ ক্ষমতা সম্পন্ন একটা আরএনএ। আরএনএটা কেমন? তাহলে বলবা এটা তোমার বৃত্তাকার টাইপের। ওকে, কেমন টাইপের? গোলাকার বা বৃত্তাকার আরএনএ। ওকে, গোলাকার আরএনএ।
এবং এটা কোথায় কোথায় আক্রমণ করে বলো তো? তাহলে বলবা যে এটা কিন্তু আমাদের হেপাটাইটিস ডি তৈরি করতে পারে এবং নারিকেলে ক্যাডাং ক্যাডাং রোগ করতে পারে। আর এটা শুধুমাত্র আমাদের কিন্তু উদ্ভিদের রোগ তৈরি করে। এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি বললেন শুধুমাত্র উদ্ভিদের রোগ তৈরি করে, হেপাটাইটিস বি উদ্ভিদের হয়? এটা তো প্রাণীতে হয়। এখন ব্যাপারটা হলো তুমি যদি ওভাবে চিন্তা করতে যাও তাহলে আসলে কোনো কিছুই মিলবে না, বুঝছো? তাহলে দেখো যে অনেক সময় ধারণা করছে, বুঝছো, এটা অ্যাকচুয়ালি ওনারা ধারণা করছে যে ওনারা ধারণা করছে যে হেপাটাইটিস ডি এর কারণ হলো ভিরয়েড। আসলে প্রুভ হয় নাই বা হইলেও আমরা এখনো জানি না। তবে ওনারা বলছে যে শুধুমাত্র হয়তো উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। তো একটু কথা মনে রাখবো যে ভিরয়েডটা অ্যাকচুয়ালি কী রোগ তৈরি করে, তাহলে বলবো হেপাটাইটিস ডি ভাইরাস, যেটা হেপাটাইটিস ডি করে, এবং যে তোমার আমাদের ক্যাডাং ক্যাডাং রোগ যেটা সেটা সাধারণত করে। এখন আসো প্রিয়ন্স। হ্যাঁ, প্রিয়ন্স, এই প্রিয়ন্স মানে কিন্তু এই প্রেয়সী না, বুঝছো? প্রিয়ন্স মানে হলো এখানে প্রোটিন। হ্যাঁ, তাহলে দেখো যে প্রিয়ন্স, প্রিয়ন্স মানে কি? প্রোটিন। তার মানে সংক্রামক প্রোটিন ফাইব্রিল, সংক্রামক প্রোটিন ফাইব্রিলকে বলা হয় প্রিয়ন্স। হ্যাঁ, এবং এটা কিন্তু তোমার নিউক্লিক অ্যাসিড বিহীন প্রোটিন আবরণ। তো একটা জিনিস খেয়াল করতেছো? খেয়াল করো যে আমাদের ভিরয়েডের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো প্রোটিন ছিল না, শুধুমাত্র আরএনএটাই কিন্তু সংক্রমণ ক্ষমশীল ছিল, যে কিন্তু একাই পুরো রোগ সৃষ্টি করে সব শেষ করে ফেলতে পারতো, তাই না? এবং পিয়ন্সের ক্ষেত্রে এখানে কোনো আরএনএই নাই, শুধুমাত্র প্রোটিনটাই রোগ সৃষ্টি করে একবার বসে আছে। খেয়াল করছো? তাহলে ব্যাপারগুলো কি দেখছো? যে আমাদের ভাইরাস হওয়ার জন্য শর্ত হলো প্রোটিনও থাকতে হবে, নিউক্লিক অ্যাসিডও থাকতে হবে, কিন্তু এগুলো একটু ব্যতিক্রম টাইপের না? কিন্তু এটা কিন্তু ভাইরাসের জাতের মধ্যেই পড়ে, সেই জন্যই বলছে অনুবীক্ষণ। দেখো আমাদের একটা বলছে সাব ভাইরাল সত্তা, তাই না? সাব ভাইরাল কেন বলছো? সাব মানে কি জানো? বুঝছো, পুরোপুরি ভাইরাসের মতো না, ভাইরাসের একটা জাস্ট গোত্র টাইপ বলতে পারো, যে ভাইরাসের ক্ষমতা সম্পন্ন, কিন্তু পুরোপুরি ভাইরাস আমরা বলতে পারি না, বা ভাইরাসের একবারে জাত টাইপের বলতে পারি না। হ্যাঁ, তাহলে ব্যাপারটা একটু খেয়াল রাখো যে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি প্রিয়ন্স, প্রিয়ন্স কী করে বলো তো? একটা সংক্রামক প্রোটিন ফাইব্রিল, এটা কিন্তু আমাদের কোনো নিউক্লিক অ্যাসিড থাকে না, জাস্ট একটা প্রোটিন আবরণ থাকে। কী রোগ করতে পারে বলো? মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কুরু রোগ করতে পারে এবং ক্রেটোসফিল্ড রোগ করতে পারে। কী করতে পারে বলো? কুরু এবং ক্রেটোসফিল্ড রোগ তৈরি করতে পারে, এটা একটু মনে রাখবা। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি ভেড়া আর ছাগলের স্ক্র্যাপি রোগ, যেটা স্ক্র্যাপি রোগও করতে পারে এই তোমার প্রিয়ন্স, এবং ম্যাটকাও, যেটা ম্যাটকাও করতে পারে, বুঝছো? তারপর দেখো যে আমাদের প্রিয়ন্সের সম্পৃক্ততা পাওয়া গেছে, কি আবিষ্কার করেন বলো? প্রোজিনার, বিজ্ঞানী প্রোজিনার, উনি হলো প্রিয়ন্সের অস্তিত্বের কথা বলেন। ওকে, তাহলে আই থিঙ্ক এই ব্যাপারটা অন্তত তোমরা বলতে পারবা। তাহলে দেখছো প্রিয়ন্সের কাজ কিন্তু এখানে পুরো প্রিয়সীর মতো, বুঝছো? দেখো তোমার পাগল বানাবে, সব কিছুই করবে। দেখো মূল কথা, তোমার মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কুরু, ক্রেটোসফিল্ড, আমাদের হলো ভেড়াতে বা ছাগলে আমাদের হলো স্ক্র্যাপি রোগ করতে পারে, বহুল আলোচিত আমাদের ম্যাটকাও, যেটা ম্যাটকাও রোগ যেটা সেটা করতে পারে। তাহলে দেখো অনেকটা প্রিয়সী হয়ে গেছে না? তোমাকে নিজেকেও পাগল বানাবে, গরু ছাগলকেও বানাবে, সবাইকেই পাগল বানাবে। আসো দেখো আমি যদি বলি যে এটা অ্যাকচুয়ালি কে আবিষ্কার করেন, তাহলে বলবা প্রোজিনার। হ্যাঁ, প্রোজিনার প্রিয়ন্স। তাহলে পথে প্রিয়ন্স, পথে প্রোজিনার। তাহলে একটু নামটা তোমরা সুন্দর করে গিয়ে একটা আলাদাভাবে একটু নোট করে নিবা, তাহলে আই থিঙ্ক অন্তত তোমাদের ব্যাপারটা ইজি হবে। প্রিয়ন্স আমি একটু নোট করেই দিই, খেয়াল করো। তাহলে মনে রাখবা কী কী ছিল বলো তো? স্ক্র্যাপি রোগ ছিল, স্ক্র্যাপি রোগ ছিল। আর কী কী ছিল বলো? ম্যাটকাও রোগ ছিল। কে আবিষ্কার করছে বলো? বিজ্ঞানী প্রোজিনার আবিষ্কার করছে, প্রোজিনার। তাহলে আই থিঙ্ক এটা অন্তত বলতে পারবা। আর কী কী ছিল একটু দেখি আমরা, যে বইয়ে যে একটু দেখে আসি, যে আমাদের কুরু আর ক্রেটোসফিল্ড রোগ ছিল, তাই না? কুরু এবং ক্রেটোসফিল্ড ছিল। তাহলে দেখো কুরু আর ক্রেটোসফিল্ড, ক্রেটোসফিল্ড, ক্রেটোসফিল্ড। তাহলে এগুলো একটু তোমরা সুন্দর করে নোট করে নিবা, তাহলে তোমার জন্য একটু ইজি হবে। ওকে, তো চলো আমরা একটা বই চলে যাই এবার। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের প্রিয়ন্স তো শেষ, এখন আমাদের আছে স্যাটেলাইট। স্যাটেলাইটটা কি জানো? কেবল নিউক্লিক অ্যাসিড গঠিত সত্তা, যা পোষক কোষের মধ্যে অন্য একটি ভাইরাসের সহায়তায় প্রতিলিপি সৃষ্টি করতে পারে। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এখন বলতে পারো ভাইয়া এখানে কি প্রোটিন নাই? ব্যাপারটা ওরকম না। এখন দেখো ভিরয়েডের ক্ষেত্রে ব্যাপারটা কি ছিল? শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড ছিল, শুধুমাত্র আরএনএ ছিল, সেই কিন্তু পুরোপুরি রোগ সৃষ্টি করতে পারতো। আর স্যাটেলাইটের ব্যাপারটা কি জানো? এইটা হলো একটা কেবল নিউক্লিক অ্যাসিড, শুধুমাত্র কেবল নিউক্লিক অ্যাসিড থাকবে, যেইটা পোষক কোষের ভিতরে। সাপোজ মনে করো এটা একটা মানুষ, হ্যাঁ এটা একটা মানুষ, এই মানুষের ভিতরে, সাপোজ মনে করো এই মানুষের ভিতরে এই স্যাটেলাইটটা মানুষের ভিতরে ঢুকলো। হ্যাঁ, স্যাটেলাইটটা মানুষের ভিতরে ঢুকলো, ওই মানুষের ভিতরে আরেকটা ভাইরাস আছে। মনে করো সাপোজ ওই স্যাটেলাইটের ভিতরে আরেকটা ভাইরাস আছে, ওই ভাইরাসের ভিতরে ঢুকে ওই ভাইরাসটাকে কাজে লাগায় সে বংশবৃদ্ধি করবে বা কোনো একটা জিনিস করবে, এটাকে আমরা বলছি স্যাটেলাইট। তাহলে আমি যদি একটু ইন শর্ট তোমাদের একটু নোটে গিয়ে দেখাই, তাহলে হয়তো তোমরা একটু বুঝতে পারবা।
সহজ কথা, সাপোজ মনে করো আমি খুব ভালো ভালো একটা চিত্র আঁকতে পারি না, তারপর আসার চেষ্টা করি। দেখো সাপোজ মনে করো যে দেখো সাপোজ এটা মনে করো মানুষ, হ্যাঁ, বাহ, আসো, কোনো রকম একটা হয়েছে। আচ্ছা, মনে করো সাপোজ এটা হলো আমাদের কোষ দেহ, সাপোজ মনে করো কোষ দেহ। এই কোষ দেহের ভিতরে অলরেডি মনে করো যে অলরেডি মনে করো সাপোজ এখানে একটা আমাদের ভাইরাস আছে, এখানে একটা ভাইরাস আছে। স্যাটেলাইট মনে করো সাপোজ এলো আরেকটা কালার দিই, মনে করো সাপোজ এটা আমাদের হলো এটা মনে করো সাপোজ আমাদের স্যাটেলাইট। এই স্যাটেলাইটটা কি করতেছে জানো, এই যে এই ভাইরাসের ভিতরে, এই ভাইরাসটা কোথায় আছে বলো তো, এই যে এই ভাইরাসটা কোথায় আছে, এই ভাইরাসটা আছে কিন্তু আমাদের এই যে আমাদের পুরো যে হিউম্যান বডি বা আমার বডির ভিতরে এই ভাইরাসটা আছে। এই ভাইরাসটাকে কাজে লাগায় এই স্যাটেলাইটটা নিজের বংশবৃদ্ধি করতেছে বা কোনো একটা কাজ সম্পন্ন করতেছে, এইটা কি বলতেছে স্যাটেলাইট। ওকে, তাহলে আই থিঙ্ক অন্তত তোমাদের ব্যাপারটা বুঝাইতে পারছি। জাস্ট একটু কষ্ট করে মনে রাখো, আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, কখনো কখতেও আসে না, কখনো এমসিকিউতেও আসে না। ওকে, জাস্ট একটু মনে রাখতে পারলে তোমাদের জন্য একটু ইজি হয়। ওকে, তাহলে একটা জিনিস দেখো, যদি সাধারণত তোমার স্যাটেলাইটে তোমার শুধুমাত্র নিউক্লিক অ্যাসিডটাই থাকে, তো যদি ওই নিউক্লিক অ্যাসিডের চারদিকে ঘিরে যদি একটা প্রোটিন আবরণীয় তৈরি হইতে পারে বা একটা জড়ো হইতে পারে, তখন সেটাকে আমরা স্যাটেলাইট ভাইরাসও বলতে পারি। আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, তাহলে স্কিপ করতে পারো। আমাদের জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট মনে রাখবা যে আমাদের ভিরিয়ন, ভিরয়েড এবং প্রিয়ন্সের যে পার্থক্য যেটা, সেইটা আমাদের মনে রাখতে হবে। এটা আমাদের কখের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমাদের খ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এমসিকিউ এর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। তাহলে দেখো ভিরিয়ন এটা কিন্তু তোমার আরএনএ বা ডিএনএ থাকবে, একসাথে দুটো থাকে না কখনোই, যে কোনো একটা থাকবে। ভিরয়েডের ক্ষেত্রে আরএনএ থাকে এবং ডিএনএ কিন্তু থাকে না, বুঝতে পারছো, কারণ ভিরয়েডটাই ছিল সংক্রমণক্ষম আরএনএ, তাই না? তাহলে দেখো এখানে কিন্তু অবশ্যই ডিএনএ থাকবে না। আর প্রিয়ন্সে কিন্তু কোনো নিউক্লিক অ্যাসিড থাকে না, তাই না? কারণ কি প্রিয়ন্স হলো শুধুমাত্র প্রোটিন ফাইব্রিল, দেখো এখানে শুধু প্রোটিন থাকে। আর ভিরয়েডে কি প্রোটিন ছিল? ভিরয়েডে কিন্তু প্রোটিন ছিল না, শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড ছিল। তাহলে দেখো এখানে কিন্তু তোমার প্রোটিন নাই, আর এখানে কিন্তু প্রোটিন থাকবে, কারণ কি এটা ভিরিয়ন, এটা কমপ্লিট ভাইরাস। তার মানে কি কমপ্লিট ভাইরাস মানে সেখানে ডিএনএ বা যে কোনো একটা আরএনএ, মানে মূল কথা একটা নিউক্লিক অ্যাসিড থাকবে এবং সেখানে একটা প্রোটিন থাকবে। তাহলে দেখো এখানে কিন্তু প্রোটিনও আছে, ডিএনএও আছে। উদ্ভিদ ও প্রাণীতে রোগ সৃষ্টি করতে পারে, এটা মনে রাখবা। আর এটা শুধুমাত্র উদ্ভিদের রোগ সৃষ্টি করে, আর কিন্তু শুধুমাত্র প্রাণীতে রোগ সৃষ্টি করে। দেখো প্রিয়ন্স কিন্তু অনেকগুলো রোগ করছে, ভিরয়েড কী কী রোগ করছে এটা তোমরা হয়তো জানো, আর ভিরিয়ন তো জানো সবখানেই রোগ করতে পারে। সেটা যদি উদ্ভিদ ভাইরাস হয় তাহলে উদ্ভিদকে আক্রমণ করবে, যদি তোমার দেখো প্রাণী ভাইরাস তাহলে প্রাণীকে আক্রমণ করবে, সেটা তোমার ডিপেন্ড করবে। ওকে, তাহলে এখন চলে আসো আমাদের ভাইরাসের গঠন। দেখো কত সুন্দর একটা ফুলের মতো না, অনেক সুন্দর তো। দেখো ব্যাপারটা হলো যে তুমি যদি এরকম একটা ফুল আঁকাইতে পারো, তাহলে তোমার সুন্দর করে সিকিউতে গ নাম্বার বা ঘ নাম্বার যদি কোশ্চিন আসে, তোমার 3-এ 3, 4-এ 4 পাওয়া সম্ভব। ওকে, তবে অন্তত তোমাদের এই জিনিসটা একটু আঁকতে শিখতে হবে। আমি তোমাদের পুরোটা আগে বুঝাই নেই, হ্যাঁ, জাস্ট বুঝাই নিতে পারলে তাহলে তোমাদের জন্য একটু ইজি হবে। পুরো আমরা এই যে পুরো ডিটেলস যেটা সেগুলো আমরা একটু দেখবো। ব্যাপারটা হয় কি, সাপোজ আমাদের যে কলেজ বলো বা আমরা বিভিন্ন যে জায়গাগুলোতে পড়াশোনা করি, অফলাইন যে পড়াশোনাগুলো হয়, স্যাররা আমাদের হয়তো বই থেকে ওভাবে পড়ানোর সুযোগ পান না, যেমন আমরা হলো যেখানে অনলাইনে হয়তো বই থেকে পড়াতে পারি সরাসরি, ওনারা হয়তো অনেক এফোর্ট দেন, হয়তো বই থেকে পড়াতে পারেন না চাইলেও, কারণ অনেকগুলো স্টুডেন্ট থাকে, অনেক ব্যাপার স্যাপার থাকে। ব্যাপারটা হয় কি যে আমরা জাস্ট ক্লাসে বুঝলাম, মনে করে সাপোজ উনি হয়তো আমাদের স্যারেরা বড় বোর্ডে অনেক সুন্দর করে চিত্র এঁকে বুঝাই দিলেন। ব্যাপারটা হয় কি যখন আমরা হলো বাসায় এসে পড়াশোনা করতে যাই, তখন দেখবে যে হয়তো খুবই হ্যাবাজার্ড লাগে, বুঝতেই পারি না কতটুকু পড়তে হবে আর কতটুকু বাদ দিতে হবে। সেই জন্য আমরা চিত্রটাও দেখবো, এখানে আমাদের কী কী পড়তে হবে সেটাও দেখবো। তাহলে একটা চিত্র তোমরা মনে রাখো, এই যে টিএমভি এবং টি2 ভাইরাস, এটা আমাদের গ ঘয়ের জন্যে ধরা কোশ্চেন, হ্যাঁ, মানে একবারে ইম্পর্টেন্ট কোশ্চেন, পেইড কোশ্চেন। ওকে, গ ঘ এর জন্যে সিকিউর জন্যে একটা পেইড কোশ্চেন, যেটা আসে ঘুরে ফিরে আসি, বুঝতে পারছো? তাই থিঙ্ক এবারটা অন্তত তোমরা মনে রাখবা। দেখো আমরা জানি যে আমাদের ভাইরাস যেটা, ভাইরাসটা কিন্তু আমাদের প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। তাহলে দেখো এখানে আমি যদি তোমাদের একটু বলি যে এই যে দেখতেছো না, এই যেটা দেখতেছো, এই যে একটু পেছানো যেটা দেখতেছো, এটা কি? এটা কিন্তু আমাদের, এটা হলো একটা আরএনএ বা নিউক্লিক অ্যাসিড। ওকে, নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডকে ঘিরে দেখো তো এখানে সুন্দর করে তোমার একটা ফুলের মতো, দেখো তো সুন্দর এটা আছে না, দেখতেছো? আঁকতে কিন্তু অনেক সুন্দর লাগে, তাই না? জাস্ট এটা অনেক ইজিও, বুঝছো, এরকম করে দিয়ে দিবা, সুন্দর করে কিন্তু তোমার একটা সুন্দর করে একটা ভাইরাস হয়ে গেছে, তাই না? তাহলে দেখো আমি যদি তোমাকে এখন জিজ্ঞাসা করি অ্যাকচুয়ালি ভাইরাস জিনিসটা কি জানো? ভাইরাস জিনিসটা হলো একটা নিউক্লিক অ্যাসিড থাকবে, চারদিকে প্রোটিন থাকবে। তাহলে দেখো এই যে যেটা আমি দেখতেছি, এই যে যেটা আমি মার্ক করলাম উপরে যেটা, সেটা কিন্তু আমাদের হলো একটা নিউক্লিক অ্যাসিড, এখানে আরএনএ। বাকি যে পার্টটা দেখতেছো তোমার পাতার মতো ছোট 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 যে পার্টগুলো, যেটা পুরোটাই এটা হলো প্রোটিন পার্ট, যেটাকে আমরা বলি ক্যাপসিড। হ্যাঁ, এই ক্যাপসিডের এককগুলোকে বলা হয় ক্যাপসোমিয়ার, বুঝছো? তাহলে আমি যদি এই যে এখানকার একটা পার্ট, এই একটা পার্টকে যদি আমি আলাদা করে খুলে নিয়ে আসি,
সাপোজ মনে করি যে আমি এই পার্টটাকে আলাদা করে খুলে নিয়ে আসতে যাচ্ছি, বুঝছি, এটাকে খুলে নিয়ে আসতে যাচ্ছি, এই যে এই পার্টটাকে আলাদা করে নিয়ে আসতে যাচ্ছি, এই আলাদা করে পার্টটাই হলো এই যে এই পার্টটা। ওকে, তাহলে দেখো এই যে আমি যদি বলি ক্যাপসিড, ক্যাপসিডের এককটাকে কি বলবো বলো, ক্যাপসিডের একটা বলো ক্যাপসোমিয়ার। তাহলে দেখো এই ক্যাপসোমিয়ারের সাথে এই ক্যাপসোমিয়ারটা তো একটা আরএনএর সাথে লাগানো ছিল তাই না, ওই আরএনএ পার্টটা এখানে দেখাইছে, আর এটা তোমার এই ক্যাপসোমিয়ার। ওকে, তাহলে আই থিঙ্ক অন্তত এইটুকু অন্তত আঁকতে পারবা তোমরা যদি চিত্রটা এঁকে দিয়ে জাস্ট খালি বলো যে ভাইয়া এটা হলো, যখন তুমি বলবা যে খাতায় লিখতেছো তোমার গঠনটা আঁকতে বলছে, জাস্ট বলবো যে এটা তোমার হলো টিএমবি ভাইরাস, তুমি মাঝে চিত্রটা আঁকলা, চিত্রটা আঁকতে তোমার হলো খাতার 2/3 বা 1/3 শেষ হয়ে গেল, শেষের দিকে বললা যে এলো এটা তোমার আরএনএ, এটা আরএনএ চারদিকে তোমার প্রোটিন থাকে, প্রোটিনটাকে ক্যাপসিড বলে, ক্যাপসিডটাকে বলে ক্যাপসোমিয়ার বলে, এইটুক লিখলেই জাস্ট ম্যাডাম খুশি হয়, মানে তোমার হলো মানে 3-3 দিয়ে দেবে, বুঝছো। তারপরও যারা অনেক ভালো লিখতে পারে তারা কিন্তু আরও ভালো মার্ক পায়, যদি 4 মার্ক থাকে সেক্ষেত্রে হয়তো আর একটু ডিটেলসে লেখা লাগে। তারপর আমরা একটু জাস্ট আরও ডিটেলস দেখবো। দেখো টোবাকো মোজাইক ভাইরাস, এখান থেকে আমাদের দেখো আমাদের এই ব্যাপারটা তুমি বুঝতেছো যে এটা কিন্তু আমাদের হলো একটা সিকিউর কোশ্চেন, এখান থেকে এমসিকিউ হয়, মেডিকেলের কোশ্চেন আসে, ভার্সিটিতে কোশ্চেন আসে, তাহলে কিন্তু আমাদের একটু জানতে হবে কোনটা আমাদের এমসিকিউতে লাগতেছে, কোনটা আমাদের মেডিকেলের জন্য লাগতেছে, কোনটা রিটেনের জন্য লাগতেছে, তাই না। তাহলে দেখো একটা জিনিস তোমাকে বলি, খেয়াল করো যে টোবাকো মোজাইক ভাইরাসের পূর্ণরূপ তো জানো টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস, এটা দৈর্ঘ্যটা প্রস্থের কত গুণ জানো, 17 গুণ। এইটা আমাদের একাডেমিক লেভেলের জন্য বেশি আসে, যে বলে যে টিএমভির ক্ষেত্রে দৈর্ঘ্যটা প্রস্থের কত গুণ, তাহলে বলবা 17 গুণ, কত গুণ, 17 গুণ। এই যে তুমি দেখতেছো দৈর্ঘ্য প্রস্থ আপাতত মনে রাখা দরকার নাই, কারণ আমরা বায়োলজির এমনি বুঝে গুল পাই না, এত কিছু যদি মুখস্থ করা লাগে তাহলে দেখবে যে আরও কিছু মনে থাকতেছে না, তাহলে তোমরা অন্তত দৈর্ঘ্য প্রস্থটা বাদ দিতে পারো। যেহেতু তুমি জানো যে ভাইয়া টিএমভিকে আমাদের টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, এটার ভিতরে ছিল না, ঠিক আছে। তাহলে একটা মনে রাখো যে টিএমভি ভাইরাস যেটা, সেটা কিন্তু তোমার একটা আরএনএ ভাইরাস, তাহলে বলতে পারবে না এটা আরএনএ ভাইরাস, আই থিঙ্ক অন্তত বলতে পারবা এটা হলো আরএনএ ভাইরাস। তাহলে চারপাশে কি থাকে বলো, চারপাশে তোমার প্রোটিন আবরণ থাকে। তাহলে দেখো তো এটা একটু আগেই তোমাকে ব্যাখ্যা করলাম না, দেখো এটা তোমার হলো আরএনএ, দেখো এটা তোমার আরএনএ, হ্যাঁ এটা তোমার আরএনএ, আরএনএ চারদিকে কি আছে বলো, আরএনএ চারদিকে কিন্তু সুন্দর করে তোমার এই যে দেখো তোমার প্রোটিনগুলো দেওয়া আছে তাই না, যেটা আমরা বলতেছি ক্যাপসিড, কি বলতেছে ক্যাপসিড। তাহলে দেখো ওই কথাটাই বলা আছে যে কোষের কেন্দ্রে থাকে আরএনএ, আরএনএ চারদিকে থাকে তোমার প্রোটিন, এই প্রোটিনগুলোকে বলা হয় ক্যাপসিড, এই ক্যাপসিডের এককগুলোকে বলা হয় ক্যাপসোমিয়ার। তুমি যদি এইটুকু পর্যন্ত লিখতে পারো, তুমি যদি সিকিউতে এইখান থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত যদি লিখতে পারো, তোমার এই সুন্দর করে 3 দিয়ে দিবে, বুঝছো, খুব সুন্দর করে 3 দিয়ে দিবে। জাস্ট একটু মনে রাখো, এই যে দৈর্ঘ্য প্রস্থ লেখার দরকার নাই, তোমার দৈর্ঘ্য প্রস্থ লেখার কোনো দরকার নাই, তুমি জানো তাই না যে আমরা কিন্তু শুরুতে পড়াইছিলাম এটিএম, আলফা মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস এবং মাউস ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাস কি, টোবাকো মোজাইক ভাইরাস কিন্তু আমাদের দণ্ডাকৃতি ভাইরাস ছিল, তাহলে বলে ভালো ভাইয়া এটা দণ্ডাকৃতি ভাইরাস, এবং এটা দৈর্ঘ্য প্রস্থে কত গুণ, 17 গুণ, এটা বলতে পারলা। তারপর তুমি বলে ফেলো যে একবার কেন্দ্রে কি থাকে, এটা তোমার একটা নিউক্লিক অ্যাসিড থাকে, কি থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে, এই নিউক্লিক অ্যাসিডটা কি, তাহলে বলবে এটা আরএনএ। কেন আরএনএ, কারণ টিপুর ভাই টিটুর ভাই নীলাওতে ফ্রান্সের ভিতরে ছিল না, তাহলে এটা কি হবে, এটা তোমার আরএনএ ভাইরাস। আরএনএটা দিয়ে কি থাকে, প্রোটিন থাকে, প্রোটিনটাকে আমরা কি বলি, ক্যাপসিড বলি, ক্যাপসিডের এককে কি বলি, ক্যাপসোমিয়ার বলি। এইটুকু যদি লিখতে পারো তোমার সুন্দর করে একটা হয়ে যাবে, বুঝছো। জাস্ট লেখার টেকনিক শিখিয়ে দেবো না, দেখবে যে সুন্দর করে তোমার হলো পেজ ভর্তি হয়ে গেছে। তুমি যদি একটু চিত্র দিতে পারো ভালোভাবে, তুমি একটু সুন্দর করে প্রেজেন্ট করতে পারো, খুব ভালোভাবে সিকিউতে ফুল মার্ক পাওয়া যায়। ওকে, আসো তাহলে দেখো আমি যদি তোমাকে একটু জিজ্ঞাসা করি যে আমাদের টিএমভিতে 2130 থেকে 2200টা ক্যাপসোমিয়ার থাকে, এটাও আমাদের জন্য খুব একটা আহামরি ইম্পর্টেন্ট জিনিস না। তারপর যারা একটু ব্রিলিয়েন্ট টাইপ স্টুডেন্ট, যারা মনে করো যে ভাই আমি আরও লিখতে চাই, তারা এটা চাইলে একটু লিখতে পারো। অন্তত দৈর্ঘ্য প্রস্থ মুখস্থ করার থেকে এটা মুখস্থ করা একটু কম্পারেটিভলি বেটার আসা। তবে এটা মনে রাখো প্রতিটি ক্যাপসোমিয়ারে 158টা অ্যামিনো অ্যাসিড থাকে, এটা মনে রাখতে হবে, হ্যাঁ। আর ক্যাপসিডের অভ্যন্তরে 100 স্ট্রোক আরএনএ থাকে, আরএনএটা তোমার 6500 নিউক্লিওটাইড দ্বারা গঠিত। তারপর শতকরা এই দেখো এই যে 6500টা নিউক্লিওটাইড দ্বারা গঠিত, এগুলো আসলে মনে থাকতে চাবে না, বুঝছো। যদি কেউ মনে রাখতে পারো তাহলে তো খুব বেটার অপশন। আমি আসলে মনে রাখতে পারতাম না, যখন সিকিউতে আসতো তখন আমি এত ডাটা ইনক্লুড করতাম না, হ্যাঁ। সিকিউতে আসলে আমি কীভাবে লিখতাম সেটা আমি তোমাদের দেখাই দেবো না, চিন্তা করার দরকার নাই। তুমি যদি এটা মনে রাখতে পারো তাহলে তো ভালো, আর যদি মনে রাখতে না পারো তাহলে তোমরা চাইলে স্কিপ করতে পারো। এবং একটা জিনিস মনে রাখবা, এই যে আমি একটা তোমার টিএমভি ভাইরাস রাখলাম, এই পার্টটা কিন্তু খুবই ছোট তাই না, এই পার্টটা কিন্তু আমাদের খুবই ছোট, দেখছো খুবই ছোট, এটা মাত্র 5%। এটা কত পার্সেন্ট জানো, মাত্র 5%। এই যে আমাদের টিএমভির ক্ষেত্রে মাত্র 5 ভাগ হলো তোমার আরএনএ, বাকি 95 ভাগ কিন্তু প্রোটিন, তাই না। তাহলে এটা মনে রাখতে হবে। আর ওজনটা ওজনটা আমাদের জন্য আহামরি খুব বেশি ইম্পর্টেন্ট না, এই 2.4 মিলিয়ন ডাল্টন এটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, সাব ইউনিটের ওজনও খুব একটা পড়তে যাওয়ার দরকার নাই। তাহলে এখন বলতে পারো ভাইয়া আমাকে একটা জিনিস বলেন যে আমার সিকিউতে আসছে আমি কীভাবে লিখবো, জাস্ট আমি তোমাদের একটু দেখা দিয়ে আসো। একটা নোটে চলে যাই। সবাই মনে করো এটা তোমাদের খাতা, হ্যাঁ এটা তোমাদের খাতা। এই খাতাতে সুন্দর করে তোমার এখানে মার্জিন টানা, তাই না, এখানে মার্জিন টানা।
এই মার্জিনে টানার মধ্যে এখানে তুমি সুন্দর করে লিখবা গ নাম্বার উত্তর। লিখলাম। তাহলে বলছে এখন তোমার কি বলছে যে তোমার সাপোজ বলবে কি একটা কোশ্চেন ছিল মনে করো সাপোজ এই চিত্রতে আসলে মিন করতেছে টিএমবি ভাইরাস, টিএমবি ভাইরাসের ব্যাখ্যা করতে বলছে। তাহলে বলবা যে উদ্দীপকে উল্লিখিত এ ভাইরাসটা এটা তোমার টিএমবি ভাইরাস, যেটা একটা দণ্ডাকৃতির ভাইরাস। শেষ। তাহলে তোমার মোটামুটি এক পারা হয়ে গেল। সুন্দর করে তুমি এখানে চিত্রটা এঁকে দিবা, বুঝছো? এখানে সুন্দর করে এত বড় চিত্রটা এঁকে দিবা। চিত্রটা এঁকে দিলে তোমার খাতার অলমোস্ট কিন্তু 2/3 ভর্তি। বাকি থাকে কি? বাকি থাকে নিচের একটু পার্ট, তাই না? এখন তুমি এখানে কি লিখবা? তাহলে বলবা যে টিএমবি ভাইরাস একটা দণ্ডাকৃতির ভাইরাস, টিএমবি ভাইরাস একটা আরএনএ ভাইরাস। টিএমবি ভাইরাসের কেন্দ্রে কি থাকে? নিউক্লিক অ্যাসিড থাকে। নিউক্লিক অ্যাসিডটা কোনটা? এটা একটা আরএনএ। নিউক্লিক অ্যাসিডকে কেন্দ্র করে কি থাকে? প্রোটিন থাকে। প্রোটিনকে কি বলা হয়? ক্যাপসিড বলা হয়। প্রোটিনের এককগুলোকে বলা হয় ক্যাপসোমিয়ার। এই ক্যাপসোমিয়ারে কতগুলো অ্যামিনো অ্যাসিড থাকে? 158টা অ্যামিনো অ্যাসিড থাকে এবং প্রোটিন পার্টটাই বেশি। এটা কত পরিমাণ? বলা 95%, নিউক্লিক অ্যাসিডটা 5%। এইটুকু যদি লিখতে পারো তোমার এইটা শেষ করে এসে পরের পেজের মোটামুটি তোমার যদি এটা মার্জিন হয়, হ্যাঁ, মোটামুটি তোমার এই পর্যন্ত কভার হয়ে যাবে। তুমি যদি 1-1.5 পেজ লিখে আসতে পারো কোনোভাবেই তোমার এলো তোমার 3-এর মধ্যে 3 দেওয়া ছাড়া উপায় নেই, বুঝতে পারছো? তাহলে জাস্ট অন্তত এইটুকু এইভাবে কভার করার চেষ্টা করবা। ওকে, তো চলো আমরা একটু বইয়ে চলে যাই। দেখো আমাদের এখান থেকে বলছে ফাজ ভাইরাস। ফাজ ভাইরাস নিয়ে আমরা অনেক কথাবার্তা বলছি। ফাজ ভাইরাস মানে হলো যেটা আমাদের একটা ভাইরাস, যেটা আমাদের একটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে। ওকে, তাহলে এই ব্যাপারটা তোমাদের হয়তো আর ডিটেলস বলার দরকার নাই, তাহলে এটা তোমরা একটু রিডিং দিবা। আর সাধারণত ফাজ ভাইরাস বলতে যেই ভাইরাসগুলো আমাদের ব্যাকটেরিয়া আক্রমণ করে, সাধারণত আমরা টিটু ভাইরাস যেটা টিটু ফাজ যে ভাইরাস যেটা সেটা নিয়ে আমরা আসলে বেশি আলোচনা করি। টিটু ভাইরাস ওই বললাম না, টিটু ভাইরাসের সাথে আমাদের কিন্তু ইকোলাই একটা বড় সম্পর্ক আছে। মানে ইকোলাইরে কোনোভাবেই টিটু ভাইরাস দেখতে পারে না, দেখলেই মনে করো যে একবার মারপিট করে শেষ করে ফেলবে, ব্যাপারটা হলো এরকম। তাহলে দেখো আমরা এখন টিটু ভাইরাসটা নিয়ে আলোচনা করবো। ওকে, তাহলে সেম আগের মতোই আমরা একটু আবার দেখার চেষ্টা করি, একটু খেয়াল করো। দেখো যে টিটু ব্যাকটেরিয়াফাজ, টিটু ব্যাকটেরিয়াফাজের একটু আকারটা একটু দেখাতো, কেমন কিউট টাইপের না? আর ব্যাকটেরিয়া তো অনেক কিউট টাইপের হয়, তাই না? কিন্তু ব্যাপারটা হলো যে ব্যাকটেরিয়া ভাইরাস কোনটা কিন্তু আমাদের জন্য আহামরি খুব একটা ভালো না। হ্যাঁ, আচ্ছা স্যার এটা ব্যাকটেরিয়া বলছি কেন? এটা তো ভাইরাস। ভাইরাস তো অনেক কিউট। যাই হোক, ভাইরাস কিউট হোক আর ব্যাকটেরিয়া কিউট হোক, কোনটাই আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। আমাদের ইমিউন সিস্টেমের সাথে তাকে যুদ্ধ করতে হয়, তারা কিন্তু আমাদের অসুস্থ করার চেষ্টা করে, আমাদের বডিতে তারা কন্ট্রোল নেওয়ার চেষ্টা করে। কিন্তু আমরা কি দেই? আমরা কিন্তু দেই না, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করি এবং তাদেরকে প্রতিহত করার চেষ্টা করি, তাই না? তাহলে আই থিঙ্ক এবারটা কিন্তু দেখো যে আমাদের যে টিটু ভাইরাস যেটা, সেটা আই থিঙ্ক তোমরা অন্তত আঁকতে পারবা। তারপরে আমরা একটু জাস্ট দেখার চেষ্টা করি কীভাবে ইয়ে করবা। তোমাদের ক্ষেত্রে না এই যে এই চিত্র যেটা, এটা আঁকাটা একটু তোমাদের জন্য টাফ হবে, বুঝছো? এটা একটু তোমাদের জন্য আঁকাটা টাফ হবে। তারপর আমার ব্যাচে হয়তো বা অনেক স্টুডেন্ট আছে যারা অনেক সুন্দর আঁকতে পারে। তারপর মনে করো সাপোজ তোমাদের ভিতরে অনেক স্টুডেন্ট থাকবে তারা একবার দেখবে হুব ওইভাবেই আঁকছে, কেমনি আঁকে আমি জানি না, আমি নিজেও অনেক খুব একটা আঁকতে পারি না ভালো। তারপরেও তোমাদের ভিতরে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে যারা সুন্দর করে কিন্তু এই ব্যাপারগুলো আঁকতে পারে। তবে যারা ভালো আঁকতে পারো না, সাধারণত আমার মতো যারা আছো, তারা অন্তত কষ্ট করে এটা আঁকবা, বুঝছো? যেমনে পারো, কিছু করার দরকার নাই, জাস্ট এইটা আঁকবা যেভাবে পারো। তাহলে দেখো জাস্ট একটু তুমি সরবুজ আকৃতির বেঞ্জিনের মতো করে এইভাবে আঁকবা। এরকম করে এঁকে এরকম করে তুমি দুটা টান দিয়ে জাস্ট এখানে তুমি একটু জাস্ট দেখাইলে পুরো স্ট্রাকচারটা তুমি আঁকলাম। পুরো স্ট্রাকচারটার মধ্যে একটা জিনিস খেয়াল করো, এই যে পার্ট যেটা সেটাকে বলা হয় মাথা, হ্যাঁ, এইটাকে বলা হয় কলার। এই পার্টটা পুরোটাই যেটা সেটা হলো লেজ। এইটা হলো তোমার একটা বেস প্লেট। বেস মানে কি বলতো? মাটি, তাই না? যেটার উপর দাঁড়ায় থাকে এটা তো মাটি, তাহলে একটা বেস প্লেট। আর এগুলো হলো তোমার স্পাইক, হ্যাঁ, এগুলো হলো স্পাইক। এই স্পাইকগুলো দিয়েই আমাদের কোষের ভিতরে সে একটু বসে, হ্যাঁ, একটু রেস্ট নেয়, তারপর সে আমাদের ভিতরে প্রবেশ করে অ্যাকচুয়ালি। তাহলে দেখো এটা কিন্তু আমাদের হলো মেইনলি বেস প্লেট, সেখানে আমাদের স্পাইক থাকে। ব্যাপারগুলো অনেক একটু ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে একটু দেখো এখানে অনেক ব্যাপার স্যাপার বলছে। তাহলে তুমি এইটাকে যখন ব্যাখ্যা করবা তখন তুমি এটাকে 2-3টা পার্টে ভাগ করে নিয়ে ব্যাখ্যা করবা। দেখো তোমার যখন বইয়ে যখন আলোচনা করছে তখন কিন্তু তোমার এটা 2 ভাগে ভাগ করে নিয়ে আলোচনা করছে, দেখছো? দেখো একটা তোমার মাথা, এটা তোমার কলারটা আসলে আলোচনা করে নাই, লেজ, মাথা লেজ 2 ভাগে ভাগ করছে। তুমি একটু খেয়াল করো এটা কেমন সর্বোচ্চ আকৃতির বলে ফেলো। জাস্ট তুমি না যখন লিখবা তোমার মনে হচ্ছে যে ভাই আমি আসলে এটা লিখতে পারবো না, এত ডিটেলস আমি কী লিখবো, তুমি সুন্দর করে আমাকে তাকাবা, দেখি কী আছে। এটা দেখতে তো অনেকটা সরভুজের মতো লাগতেছে, দেখি হবে সরভুজ আকৃতির হবে। তারপর নিজেকে জিজ্ঞাসা করো যে এটার নিউক্লিক অ্যাসিড কী থাকতে পারে? নিউক্লিক অ্যাসিড থাকতে পারে ডিএনএ অথবা আরএনএ। ডিএনএ হবে না আরএনএ হবে? তাহলে একটু নিজেকে জিজ্ঞাসা করো ডিএনএ ভাইরাস, টিপুর ভাই টিটু ভাইরিনা হতে ফ্রান্সে এলো, কারণ ডিএনএ ভাইরাস, তাহলে অবশ্যই ডিএনএ হবে টিটু ভাইরাস যেহেতু। এবং যেহেতু ডিএনএ আছে তার মানে অবশ্যই এটা তোমার প্রোটিন থাকবে, তাহলে বলবো যে প্রোটিন থাকবে।
প্রোটিন যেহেতু আছে তার মানে অবশ্যই সেটা আমরা ক্যাপসিড বলবো। লিখে ফেলো। ক্যাপসিড যেহেতু থাকবে তাহলে ক্যাপসিডের এককও থাকবে, ক্যাপসোমিয়ারও থাকবে, বলে ফেলো। চিত্রটা দেখতে তো সুন্দর লাগতেছে। তাহলে লেজ আছে, তাহলে বলে লেজ আছে। নিচে স্পাইক বলে একটা ব্যাপার আছে, তাই না? তাহলে বলে ফেলো ভাই এখানে স্পাইকও আছে। তাহলে তুমি যদি এই কয়টা লিখতে পারো, এই কয়টা যদি লিখতে পারো, তোমার কোনোভাবে 3 থেকে কম দেওয়ার কোনো সুযোগ আছে? কোনোভাবেই সুযোগ নেই। তাহলে দেখো ওই কথাই কিন্তু আমি এখানে আলোচনা করছি। দেখো মাথাটা কেমন স্ফীত এবং সর্বোজ আকৃতি, কেমন সর্বোজ আকৃতি এবং প্রিজমের ন্যায়। প্রিজম কি জানো? হয়তো প্রবীণ ভাইরা ধৈর্য উনি শিখাই দেবেন প্রিজম কি। আচ্ছা এখন আমি যদি বলি এটা দৈর্ঘ্যপ্রস্থ পড়বো, দৈর্ঘ্যপ্রস্থ আমরা আসলে খুব একটা মানে প্রিফার করি না, আমি প্রিফার করি না। তারপরে যদি অনেক ব্রিলিয়ান্ট টাইপের স্টুডেন্ট থাকো তাহলে তোমরা পড়তে পারো, দৈর্ঘ্যপ্রস্থ কখনো আসে না, বুঝছো? তাহলে তোমরা স্কিপ করতে পারো। যদি বলি এটা কেমন ভাইরাস বলো তো? এটা কিন্তু ডিএনএ ভাইরাস এবং এটা দ্বিসূত্রক ডিএনএ, তাই না? এবং এটা কিন্তু অনেকটা তোমার হলো রিং আকৃতি, বুঝছো? এটা কিন্তু অনেকটা তোমার রিং আকৃতি। রিং আকৃতিটা আসলে খুব একটা আসে না। কোশ্চেন যেটা আমাদের করে এটা কি ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস, তাহলে বলবো এটা ডিএনএ ভাইরাস। এটা আকৃতি কেমন, তাহলে বলো সর্বোজ আকৃতি, ঠিক আছে? তাহলে দেখো এটা কিন্তু ডিএনএ ভাইরাস এবং কতগুলো নিউক্লিওটাইড থাকে এটাও আসলে আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট যে এমন না, চাইলে তোমরা একটু পড়তে পারো। ডিএনএ দৈর্ঘ্য কত সেটাও আমি আসলে খুব একটা আসতে দেখি নাই, তবে ক্যাপসোমিয়ারের সংখ্যাগুলো একটু পড়ো, 2000টা, এটা একটু পড়বা, হ্যাঁ? আর যদি বলি যে একটা ক্যাপসোমিয়ারে কতগুলো জিন থাকে বলো, তাহলে বলবা 150টা জিন থাকে। কতগুলো জিন থাকে? 150টা জিন থাকে। তাহলে একটা জিনিস একটু খেয়াল করো যে মাথার অধিকাংশ স্থানে কিন্তু ফাঁপা এবং টিটু ভাইরাসের টিটু ফার্স্ট যে সেটা কিন্তু ডিএনএটা দ্বিসূত্রক। ওকে, আমি বলতে পারো ভাইয়া ডিএনএ তো দ্বিসূত্রই কি হয়, একসূত্রক আবার কোথায় পাইলেন? একসূত্রক কিন্তু পাইছি, প্যারাভিরিডাই ছিল না, প্যারাভিরিডাইতে একসূত্রক ছিল। এবং আরএনএ কিন্তু সাধারণত একসূত্রক হয়, কিন্তু রিওভিরিডাই যে গোত্র যেটা ছিল সেটা কিন্তু আরএনএ দ্বিসূত্রক ছিল। আচ্ছা সামনে চলে আসো। মোট ওজনের কত পার্সেন্ট বলো তো? 50%। তাহলে একটা জিনিস কি তোমার মনে পড়ে যে আমাদের যেটা আগে পড়ছে টিএমপিতে, সেটা কিন্তু আমাদের নিউক্লিক অ্যাসিড যেটা সেটা ছিল মাত্র 5%, আর এখানে কিন্তু 50%। তাই ব্যাপারটা একটু মনে রাখতে হবে। তারপর দেখো লেজের ভিতরে যদি আমরা একটু যাই, লেজের ভিতরে একটু খেয়াল করো। সরু অংশটা হলো নাম লেজ, তারপর দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এগুলো আসলে আমরা খুব একটা প্রিফার করি না। চাইলে মুখস্থ করতে পারো, আমি হলে খুব একটা মুখস্থ করতাম না, আমার মতে স্কিপ করাটাই বেটার অপশন। যদি বলি লেজে কোনো ডিএনএ আছে, বলবা ডিএনএ নাই। এবং নিচের দিকে একটা বেস প্লেট মেমব্রেন থাকে এবং সেখানে কয়েকটা স্পাইক থাকে, 6টা স্পর্শক তন্তু থাকে, এটা পড়তে পারো। কয়টা স্পর্শক তন্তু থাকে? 6টা স্পর্শক তন্তু থাকে এবং সব কিছুই আসলে প্রোটিন দিয়ে তৈরি। এখন তুমি বলতে পারো ভাইয়া এত কিছু যে পড়লাম আমি লিখবো কেমনে? ওই যে বললাম যদি মনে না থাকে এরকম সুন্দর করে তাকাবা, এইটার চেহারা দেখে আসলে কী কী মনে পড়তেছে সেটা মনে করার চেষ্টা করবা। তাহলে দেখবে তোমার জন্য অনেকটা ইজি হয়ে গেছে। তারপর যদি বলি সহজ কথা, তুমি একটা পেজ নিবা, পেজ নিয়ে মনে করো সাধারণত এটা তোমার পেজ, তাহলে তুমি এটা মার্জিন দিলা, মার্জিন দিলা। তারপর বলবা যে এখান থেকে কেমন তুমি ইন্ট্রোটা দিলা যে এটা আসলে তোমার একটা টিটু ভাইরাস। তারপর তুমি এখানে সুন্দর করে চিত্রটা আঁকলা, অলমোস্ট তোমার 2/3 শেষ। তারপরে বলবা কি? তারপর বলবা যে ভাইয়া যেহেতু এটা হলো টিটু ভাইরাস, এটা অবশ্যই একটা ডিএনএ ভাইরাস, তাহলে বলে ফেলো ডিএনএ ভাইরাস। এবং এটা কেমন দেখতে বলো তো? সর্বোজ আকৃতি, তাহলে বলে ফেলো ভাইয়া এটা সর্বোজ আকৃতির, এটা হলো একটা ডিএনএ ভাইরাস। কেমন ডিএনএ? দ্বিসূত্রক ডিএনএ। তাহলে ডিএনএর চার্জে কি থাকে? তাহলে বলবা তোমার ক্যাপসিড থাকে বা প্রোটিনে আবরণী থাকে, যেটাকে আমরা বলি ক্যাপসিড। ক্যাপসিডের এককে বলা হয় ক্যাপসোমিয়ার। প্রতিটা ক্যাপসোমিয়ার কতগুলো অ্যামিনো অ্যাসিড? বলে ফেলো কতগুলো অ্যামিনো অ্যাসিড। তারপর বলে ফেলো যে আমাদের এখানে যে নিউক্লিক অ্যাসিড থাকে, নিউক্লিক অ্যাসিডের টোটালটা কত পার্সেন্ট? বলো 50%। হ্যাঁ, তারপর তুমি তাহলে তোমার দেহ পার্টটা বলা শেষ। তারপর পরের পেজে আসো, পরের পেজে এসে সুন্দর করে লেজ রিলেটেড কথাবার্তাগুলো বলে ফেলো। লেজটা কেমন? লেজটা হলো তোমার লম্বা। যদি বলি লেজের ভিতরে কোনো তোমার ডিএনএ বা কিছু থাকে, বলো থাকে না। বেস প্লেট থাকে, বলবে হ্যাঁ বেস প্লেট আছে। বেস প্লেটে কয়টা তোমার কাটা ছিল বলো তো? অনেকগুলো কাটা ছিল, 6টা স্পাইক ছিল, এগুলো একটু লিখবা। বলবা যে এইটা দিয়েই আমাদের টিটু ভাইরাসটা আমাদের বডির ভিতরে বা একটা ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করে। তাহলে দেখো মোটামুটি তোমাদের দেহের পিছতে হয়ে যায়, তখন কি আমার কাটে বলো? তাহলে এই ব্যাপারটা আই থিঙ্ক অন্তত তোমরা বলতে পারবা। তাহলে আমরা একটু জাস্ট সামারি করতে চাচ্ছি যে আমাদের টিএমবি ভাইরাস আর টিটু ভাইরাস, টিএমবি ভাইরাস আর টিটু ভাইরাসের ব্যাপারটা কি ইন শর্ট আমি যদি একটু তোমাদের বলি, তাহলে একটু তোমরা একটু লিখে নিও, আমরা একটু নোটেও যাবো। টিএমবি ভাইরাসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখো যে ইন শর্ট যে টিএমভি, টিএমভির ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, টিএমভি তাহলে দৈর্ঘ্য প্রস্থের একটা হলো 17 গুণ, তাই না? 17 গুণ। তারপর যদি বলি যে টিএমভি এটা কোন ধরনের ভাইরাস বলো তো? এটা কোন ধরনের ভাইরাস? একটু খেয়াল করো, এটা কিন্তু একটা আরএনএ ভাইরাস। তাহলে দেখো এটা কেমন ভাইরাস? আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। যদি বলি যে তোমার এখানে নিউক্লিক অ্যাসিডের পরিমাণটা কত পার্সেন্ট, তাহলে বললা 5% তোমার আরএনএ। বাকিটা কি বলো? বাকি 95% হলো প্রোটিন, তাই তো? 95% কি? 95% হলো প্রোটিন। এখন যদি বলি যে আমাদের
কতগুলো তোমার হলো ক্যাপসোমিয়ার থাকে বলতো? আমি যদি বলবা 2130 থেকে 2200টা, তাহলে বলে ফেলো 2130 থেকে 2200টা ক্যাপসোমিয়ার। একটা ক্যাপসোমিয়ার কতগুলো অ্যামিনো অ্যাসিড? তাহলে বলবা 158টা অ্যামিনো অ্যাসিড থাকে, তাই না? কতগুলো অ্যামিনো অ্যাসিড থাকে বলো? 158টা অ্যামিনো অ্যাসিড থাকে। আর এখান থেকে আমাদের খুব একটা কোশ্চিন নাই, তুমি যদি ওই কটা ভ্যালু মনে রাখতে পারো তাহলে তোমার জন্য মোটামুটি কমপ্লিট। তাহলে আমরা যদি এখন যদি টিটু ভাইরাসের ব্যাপারটা একটু বলতে চাই, টিটু ভাইরাসের ব্যাপারটা কী হবে দেখো, ইন শর্ট যদি একটু আলোচনা করে দিতে চাই তোমাদের। আচ্ছা এক মিনিট, আমি আলাদা একটা এক্সট্রা পেজ নিয়ে নেই। দেখো যে টিটু ভাইরাসের ক্ষেত্রে, টিটু ভাইরাসের ক্ষেত্রে কী ব্যাপারটা দেখো, এটা কিন্তু কেমন সরভুজ আকৃতির। তাহলে লিখে ভালো টিটু ভাইরাস, টিটু ভাইরাসে কেমন হবে তোমার সরভুজ আকৃতির, সরভুজ আকৃতির। যদি বলি যে এটার আকৃতি কেমন বলো তো, দণ্ডাকার, তাই না? কারণ আমরা কি জানি বলো তো, আচ্ছা সরি এটা কিন্তু দণ্ডাকার হবে, কিন্তু আসলে কোনো দণ্ডাকার না, এটা কিন্তু আসলে আমাদের অনেকটা সরভুজ আকৃতির, অলরেডি বলে ফেলছি। এটা আমাদের দণ্ডাকার না অ্যাকচুয়ালি, হ্যাঁ এটা জাস্ট আমি একটু মিশিয়ে দিই। তাহলে আমি যদি বলি যে এটা কি তোমার হলো মানে ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস, দেখো তো, তাহলে এটা বলবা এটা কিন্তু একটা তোমার ডিএনএ ভাইরাস, তাই না? লিখে ভালো ডিএনএ ভাইরাস। কেমন ভাইরাস? ডিএনএ ভাইরাস। কেমন ভাইরাস? ডিএনএ ভাইরাস। যদি বলি যে এটার ডিএনএটা কত পার্সেন্ট বলো তো, 50% ডিএনএ, 50% ডিএনএ। আর যদি বলি বাকিটা কি বলো, 50% প্রোটিন, তাই তো, 50% প্রোটিন। তারপরে এখন চলে আসো, দেখো এখানে আর কি বলছে। আমি যদি বলি কতগুলো নিউক্লিওটাইড, এটা আসলে আমাদের দরকার পড়ে না, কতগুলো দৈর্ঘ্য থাকে সেটাও দরকার পড়ে না, কতগুলো ক্যাপসোমিয়ার থাকে তাহলে বলো, তাহলে বলবো 2000টা ক্যাপসোমিয়ার থাকে, বলে ফেলো 2000টা ক্যাপসোমিয়ার থাকে। ওকে 2000 ক্যাপসোমিয়ার। আগের ক্যাপসোমিয়ারে 158টা অ্যামিনো অ্যাসিড ছিল, এখানে কিন্তু অ্যামিনো অ্যাসিডের কথা বলে নাই, এটা কিন্তু 150টা জিনের কথা বলছে, বুঝছো? 150টা জিনের কথা বলছে, তাহলে ব্যাপারটা একটু খেয়াল রাখার চেষ্টা করবা। আর কি আছে দেখো, আর কি আছে, জাস্ট টোটালটা ওই যে বললাম আমাদের ডিএনএ থাকে 50%, বাকিটা কি, বাকি কিন্তু আমাদের প্রোটিন। আর একটা জিনিস মনে রাখবা, এখানে কিন্তু আমাদের লেজ থাকে, তাই না? লেজ থাকে, লেজ থাকে। এবং লেজে কিন্তু কোনো ডিএনএ থাকে না, তারপর কোনো ব্যাপার স্যাপার কিছুই থাকে না, নিউক্লিক অ্যাসিডও থাকে না। সহজ কথা হলো লেজটাতে কি থাকে, বেস প্লেট থাকে, বেস প্লেটে কিছু স্পাইক থাকে যেটাতে কিন্তু আমাদের রিসেপ্টরের উপর বসতে হেল্প করে, আমাদের ব্যাকটেরিয়াকে আক্রমণ করতে হেল্প করে। ওকে, তাহলে মোটামুটি তোমাদের এই ব্যাপারটা অন্তত ক্লিয়ার। তাহলে আমরা একটু চলে যাই সামনে উপরের দিকে, তাহলে একটু খেয়াল করো কোভিড-19 আবার আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। কোভিড-19 থেকে অনেক অনেক কোশ্চেন আসে, বুঝছো? কোভিড-19 ক্ষেত্রে একটা মনে রাখবা কি জানো, যে আচ্ছা তোমাদের মনে পড়ে যে আমাদের যখন 19-20-এর দিকে যখন আমাদের হলো কোভিড-19 আসলো, সবাই লকডাউন, কেমন একটা অবস্থা, সবাই ঘরের ভিতরে থাকে। কোভিড নিয়ে তোমরা অলরেডি অনেক বেশি জানো, মানে আমার থেকে হয়তো তোমরা বেশি জানো। দেখো যে কোভিড কিন্তু অনেকটা দেখতে দেখো এটা করোনা ভিরিডাই গোত্রের একটা তোমার দ্বিস্তরী লিপিড আবরণে আবৃত, এত বেশি পড়তে যাবে না, জাস্ট মনে রাখো। যদি বলি করোনা মানে হলো মুকুটের মতো, কিসের মতো, ক্রাউন বা মুকুটের মতো এটা পড়বা। এটা কোন ধরনের ভাইরাস, এটা জাস্ট একটা মনে রাখবা, এটা হলো আরএনএ ভাইরাস। কেমন ভাইরাস? আরএনএ ভাইরাস। একটা ব্যাপার কি জানো, করোনা কিন্তু আসছে, হ্যাঁ, কিন্তু করোনা রিলেটেড কোশ্চিন না খুব কমই দেয়, বুঝছো? সাপোজ মনে করো যে যেবার আমার তো হলো 20-21 চান, আমাদের সময় যেহেতু করোনা একটা হট টপিক, তাই না? তাহলে মেডিকেলে তো করোনা থেকে কোশ্চিন আসা খুবই স্বাভাবিক, করোনা থেকে একটা কোশ্চিন আসেনি, বুঝতে পারছো? তারপর আবার পরে শেষ মনে হয় করোনা থেকে খুব একটা কোশ্চেন আসে নাই। যতদূর আমি জানি জিকেতে মনে হয় একটা কোশ্চেন আসছিল, করোনার ভাইরাস আসলে কোন ধরনের ভাইরাস মনে হয় রিকম্বিনেন্ট ডিএনএ দিয়ে তৈরি করছে, এই টাইপের কোনো একটা কোশ্চেন সম্ভবত ছিল, হয়তো মানে বায়োলজি থেকেই ছিল, কিন্তু অত ডিপে খুব একটা কোশ্চেন আসতে দেখা যায় নাই। তারপর দেখো এখানে অনেক ব্যবসায়ীরা বলছে এই যে এগুলা পড়তে যাবো না আমরা, আকারটা কেমন গোলাকার, এটা একটু পড়বো। একসূত্রক বা বৃহত্তম আরএনএ, জাস্ট মনে রাখবে এটা একটা আরএনএ ভাইরাস। এবং কতগুলো করোনা ভাইরাস আবিষ্কার করা হয়েছে, তাহলে বলো 4টা করোনা ভাইরাস আবিষ্কার করা হয়েছে, এটা পড়বা। 3টা ভাইরাস যেটা, সেটা হলো তোমার জুনোটিক ভাইরাস। আমি যদি বলি যে 4টা করোনা ভাইরাসের মধ্যে কয়টা ভাইরাস হলো জুনোটিক, তাহলে বলো জাস্ট 3টা ভাইরাস হলো জুনোটিক। এর থেকে বেশি কিছু আমাদের খুব একটা দরকার পড়ে না, বুঝছো? আমরা একটু চলে আসি উপরের দিকে, যে সার্স-কোভ, তারপর হলো মার্স-কোভ, সার্স-কোভ-2, আমরা যেটা আক্রমণ হয়েছিলাম সেটা কিন্তু আমাদের সার্স-কোভ-2 ছিল। ওকে, অনেক 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 ডিটেলস বলছে, জাস্ট একটা জিনিস মনে রাখো, তুমি যদি করোনা ভাইরাসকে সারা দিন তুমি যদি স্ক্রিনের উপর রেখে দাও, তোমার একটু সংক্রমণ হবে না। যদি না তুমি এই হাত দিয়ে যদি করে নাক দিয়ে ঘষো, বুঝতে পারছো? নাক দিয়ে ঘুষবা, সুন্দর করে নাকের ভিতরে ঢুকবে, সুন্দর করে শ্বসনতন্ত্রে গিয়ে আক্রমণ করবে, তোমার করোনা হয়ে যাবে। শুনে দেখবা কি, যখন আমাদের হাতে লেগে থাকে তখন কিন্তু কোনো সমস্যা হয় না, যখন হাতে তুমি নাক খোঁচাও বা তুমি সাবধান করবে নাকে হাত দাও, তখন ভাইরাসটা কাছাকাছি আসতে পারে, তখন সেটা আক্রমণ করে। ওকে, কেন বলো তো, এনার ব্যাপারটা রিসেপ্টর সাইটের ব্যাপার আছে, তাই না? কারণ রিসেপ্টর সাইট ছাড়া কোনোভাবেই এটা ভাইরাস তোমার বডিতে প্রবেশ করতে পারবে না। ওকে, সামনে চলে আসো। এখন এখানে আমাদের অনেক ব্যবসা বলছে এন্ডেমিক আর এপিডেমিক, প্যান্ডেমিক। এন্ডেমিক মানে কি জানো, সাবধান করো, যে জুনোটিক ব্যাধিটা একটা সংকীর্ণ অঞ্চলে পাওয়া যায়, বুঝছো? একটা সংকীর্ণ অঞ্চলে ছোট একটা এরিয়াতে পাওয়া যায়, সেটা হলো তোমার এন্ডেমিক।
আর এপিডেমিকটা কি জানো? এপিডেমিকটা হলো তোমার একটা বড় একটা অঞ্চল জুড়ে থাকে, সেটা হলো তোমার এপিডেমিক। প্যান্ডেমিক কি? প্যান্ডেমিক যেটা সারা বিশ্বে ছড়াই গেছে, অনেক ছড়াই গেছে, সেটা হলো তোমার প্যান্ডেমিক। যেমন করোনা কিন্তু একটা প্যান্ডেমিক, ওকে? ভাইরাসের সংখ্যা বৃদ্ধির প্রসেস, এটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা আলোচনা করবো। দেখো অনেক ব্যাপার স্যাপার আছে যেটা আমাদের হলো করোনা রিলেটেড, যে যে সাধারণত হয় কি যে করোনা মনে করা হচ্ছে যে তোমার অনেকে বলে যে ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে, মডিফাই করা হয়েছে, আর অনেকে বলে বাদুর থেকে আসছে, চায়না থেকে আসছে, অনেক ব্যবসা আছে, কন্ট্রোভার্সি চলে। অ্যাকচুয়ালি মূল কথা, করোনা আপাতত একটু কমছে, কিন্তু আবার হঠাৎ করে তোমার হলো মানে রিকারেন্ট হতে পারে, আবার আক্রমণ হতে পারে। কিন্তু ইদানিং কিন্তু আমি যত জানি, আমাদের মেডিকেলেও যত স্যার ম্যামরা বলেন, এখন কিন্তু করোনাতে মানুষ আক্রান্ত হয়, তবে খুব কম, হ্যাঁ, কারণ ভ্যাকসিন নেওয়ার কারণে একটা তোমার ইমিউনিটি গ্রো করছে, তো সেটা আসলে খুব সবাই যে খুব একটা করোনাতে আক্রমণ হয় ব্যাপারটা কিন্তু এরকম না, ওকে? আজকের ক্লাসটাতে এই পর্যন্তই। দেখো তাহলে আমরা আজকের ক্লাসে কী কী আলোচনা করলাম। একবারে শুরু থেকে আমাদের অনেকগুলো আকার আকৃতির ব্যাপারগুলো ছিল। তারপর আমাদের ডিএনএ ভাইরাস কোনটা, আরএনএ ভাইরাস কোনটা, ফাজ কোনটা, সায়ানোফাজ কোনটা, ব্যাকটেরিওফাজ, জুফাজ। তারপর আমাদের টিএমভির আমাদের যে গঠন, টি2 ভাইরাসের গঠন। তারপর আমাদের যে সাব ভাইরাল সত্তা, প্রিয়নস, ভিরয়েড, ভিরিয়ন, এই রিলেটেড অনেকগুলো ব্যাপার নিয়ে আজকে আলোচনা করছি। আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা ভালোভাবে ক্লাসটা করে ফেলো, আর তোমাদের নোটগুলো শেয়ার করে ফেলো আমাদের গ্রুপে। আমি অন্তত দেখার চেষ্টা করবো যে তোমাদের নোটগুলো কেমন হচ্ছে। আই হোপ তোমরা ব্যাপারগুলো অন্তত বুঝতে পারছো, ওকে? থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।